আমাদের লাস্ট ক্লাস হয়েছিল ক্লাস নাম্বার 6। আসসালামু আলাইকুম স্যার, 7 নম্বর ক্লাসটা মনে হয় আগে নিছিলেন। আপনি কিছু কি বলেন বুঝি নাই ভাইয়া। ভাইয়া 7 নম্বর ক্লাসটা মনে হয় আগে নিছিলেন। ওকে, এটা সমস্যা নাই, এটা আমি দেখে নিচ্ছি। হ্যাঁ, আপনাদের 7 নম্বর ক্লাসটা আগে নেওয়া হয়েছিল। ওকে, চলেন আমরা এখন 6 নম্বরের ক্লাসটা করি। এটা খুবই ছোট একটা ক্লাস, হ্যাঁ, আধা ঘন্টা থেকে 40 মিনিটের মধ্যে ক্লাস শেষ হয়ে যাবে। খুবই শর্ট একটা ক্লাস। একটু ওয়েট, হ্যাঁ একটু ওয়েট। ওকে, তো চলেন আজকে আমরা যে ক্লাসটা দেখবো সেটা প্র্যাকটিক্যাল প্র্যাকটিস ফর বিজনেস, মানে একটা বিজনেস জন্য প্র্যাকটিক্যাল প্র্যাকটিসে কি কি দরকার হয় বা কি কি বিষয় প্রয়োজন হয় সেই বিষয়গুলো আমরা আজকে দেখবো। খুবই শর্ট ক্লাস বা খুবই ইম্পর্টেন্ট ক্লাস, কারণ এই টপিকগুলো যদি আমরা ভালো করে না বুঝি তাহলে আমাদের যে ইস্যুটা হবে সেই ইস্যুটা হবে হলো আপনার প্র্যাকটিক্যালি যখন আমরা কাজ করতে যাব আমাদের ক্যাম্পেইনগুলোতে, তখন আমাদের ইস্যুগুলো হবে। ঠিক আছে, তো চলেন এটাকে আমরা একটু গুরুত্ব সহকারে বোঝার ট্রাই করি। এই হলো আমাদের মার্কেট রিসার্চ। রিসার্চ মানে তো আমরা বুঝি সবাই গবেষণা করা, তো মার্কেট নিয়ে গবেষণা করব। এখন আসেন, মনে করেন আপনি একজন বিজনেসম্যান, আপনি বিজনেস করতে চাচ্ছেন অথবা বিজনেস করতেছেন। এখানে কেউ এমন আছেন যে অলরেডি বিজনেস করতেছেন লাস্ট কয়েক মাস ধরে অথবা কয়েক বছর ধরে? অ্যানালাইজ করবেন, থাকার কথা, এক দুজন বিজনেসম্যান অবশ্যই থাকার কথা। কেউ নাই? হ্যাঁ, বিজনেস আমি করছিলাম। করতে হবে না, থ্যাংক ইউ। এমডি সাইদি, আপনি কি নিয়ে বিজনেস করতেছেন? ভাইয়া আমি ওই বয়স্ক মানুষের লাঠি নিয়ে আর কি। ওকে, গ্রেট, একটা খুবই ইউনিক বিজনেস। এই 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 ধরনের বিজনেস খুবই মানে শুনি না বললেই চলবে। তাসনিম আলম, আপনি কি নিয়ে বিজনেস করতেছেন? তাসনিম আলম, আপনি শুনতে পাচ্ছেন? আচ্ছা, আমার অনলাইন পেজ আছে, অনলাইন পেজে কি বিক্রি করেন আপু, কি সেল করেন? আসসালামু আলাইকুম ভাইয়া, আমার আসলে একটা ক্লোদিং বিজনেস আছে, নীলাদ্রি বুটিক্স নামের একটা অনলাইন পেজ আছে, তো আমি কাপড়ের বিজনেস করি। ওকে, গ্রেট, ভালো, কাপড়ের বিজনেস। হ্যালো। জি, ওকে, ঠিক আছে। দেখেন এখানে দুইজন বিজনেসম্যান পেলাম, তো তারা কি বিজনেস যখন শুরু করেছে তারা অবশ্যই মার্কেটটাকে রিসার্চ করছে। এক নাম্বার রিসার্চের পয়েন্ট হলো আমার এই প্রোডাক্টের চাহিদা আছে কিনা। তাই দি ভাই আপনাকে প্রশ্ন করি, যদি এমন হতো যে আপনি বয়স্কদের লাঠি নিয়ে যে বিজনেস করেন এটা মার্কেটে কোনো চাহিদা নাই, তাহলে কি আপনি বিজনেস করতেন? ভাইয়া একটু বুঝি নাই, আর একবার বলবেন? আপনার যেই বিজনেসটা আপনি করতেছেন, হ্যাঁ, বয়স্কদের লাঠি নিয়ে, রাইট, তো এইটার যদি না থাকতো, ইন্টারেস্ট যদি না থাকতো মার্কেটে অথবা কাস্টমারের কাছে, তাহলে কি আপনি এই বিজনেসটা করতেন? জি না, করতেন না। তার মানে কি, অনেক বড় একটা বিষয় হলো আমার মার্কেটে এটা চাহিদা আছে কিনা, ডিমান্ড আছে কিনা, রাইট? ডিমান্ডেবল একটা। জি। আপনি যদি এখন বাংলাদেশে বসে আপনি এমন একটা প্রোডাক্ট নিয়ে কাজ করতেছেন যে প্রোডাক্টের চাহিদা নাই, আমি জাস্ট একটু অন্যভাবে এক্সাম্পল দিই, অনেক পশুর মাংস আমাদের দেশে চলে না, বাট আপনি যদি একটু পশ্চিমা দেশে যান সেই পশুর মাংসগুলো ওই দেশে কিন্তু অনেক বেশি ডিমান্ডেবল। আমাদের দেশের কথা চিন্তা করলে ওই পশুর মাংসগুলো ওই রকম ডিমান্ডেবল না। দেখেন, জিও লোকেশন অথবা জিওগ্রাফি অনুযায়ী কিন্তু একটা প্রোডাক্টের ডিমান্ড বেড়েছে অথবা কমেছে। তারপরে দেখেন, আমরা যারা মুসলিম আছি, মুসলিম ধর্মের অবলম্বনকারী যারা আছি, তারা কিন্তু বাংলাদেশের বাইরে অথবা মুসলিম কান্ট্রির বাইরে যখন আমরা যাই তখন আমরা কিন্তু একটা জিনিস খোঁজার ট্রাই করি। কি খুঁজি বলেন তো? হালাল সার্টিফাইড খাবার, রাইট? মনে করেন আপনি যদি একটা ইউরোপের কোনো কান্ট্রিতে যান অথবা আপনি মধ্য এশিয়া মানে মিডল ইস্ট অথবা আপনি যদি একটু আপনি ইন্দোনেশিয়া, সিঙ্গাপুর, মালয়েশিয়া এই ধরনের কান্ট্রিতে যান, তখন কিন্তু আপনি
দেখেন যে যেই খাবারটা খাচ্ছেন সেটা হালাল সার্টিফাইড কিনা। যদি দেখেন যে না ওকে, দেন আপনি খান, আদারওয়াইজ কিন্তু সেটা আপনি ইগনোর করেন। দ্যাট মিনস দেখেন প্রত্যেকটা জিনিসের কিন্তু একটা নির্দিষ্ট ক্যাটাগরি আছে বিজনেসের আগে। তো এই যে হালাল একটা সার্টিফাইড, এটাও কিন্তু অনেক বড় একটা মার্কেটিং টার্ম, ঠিক আছে। যাই হোক, এখন আমরা মার্কেটিং টার্মে একটু পরে যাই, আমরা আগে আসি চাহিদা নিয়ে, ডিমান্ড। তার মানে কি, আপনার একটা বিজনেস করার অথবা একটা প্রোডাক্ট অথবা সার্ভিস হোক, বিজনেস করার পূর্ব শর্ত কি, আপনার সেই প্রোডাক্টের চাহিদা থাকতে হবে। দেখেন আমি একটা বিজনেস করতেছি, আমি রাইট নাও একটা বিজনেস করতেছি। কি বিজনেস করতেছি? আমি ডিজিটাল মার্কেটিং সার্ভিস প্রোভাইড করি। এখন আসেন, যদি ডিজিটাল মার্কেটিং সার্ভিসের যদি ডিমান্ড না থাকতো, যদি কেউ বিজনেসের ক্ষেত্রে ডিজিটাল মার্কেটিংটা ইউজ না করতো, তাহলে কি আমার এই বিজনেসটা সাস্টেইন করতো? বলেন তো। জি না। অবশ্যই না। তার মানে কি, আমি যেহেতু এই বিজনেসটা করতেছি, এইটার একটা কাস্টমার বেজ আছে, একটা ক্লায়েন্ট বেজ আছে, ক্লায়েন্ট আছে, এই কারণেই আমি এটা সাস্টেইন করতে পারতেছি, আমার কাছে ক্লায়েন্ট আসতেছে, আমি তাদেরকে সার্ভিস দিতে পারতেছি। তো মার্কেট রিসার্চ করবেন সর্বপ্রথম, আমি যে প্রোডাক্ট নিয়ে কাজ করতে চাচ্ছি এটা একটা মার্কেট এর ডিমান্ড আছে কিনা, 1 নাম্বার শর্ত। সবাই একটু এটাকে লিখে নিতেও পারে, ঠিক আছে, যে ডিমান্ডেবল প্রোডাক্ট অথবা ডিমান্ডেবল সার্ভিস কিনা, ঠিক আছে। দেন আপনি যেই ব্যাপারটা দেখবেন সেটা হলো, আপনি যেই প্রোডাক্ট অথবা সার্ভিসটা বিক্রি করবেন সেইটা আপনি কতটুকু লোকেশনের মধ্যে আপনি দিতে পারবেন। যেমন ফর এক্সাম্পল, আপনি যদি খাবার নিয়ে বিজনেস করেন, ধরেন আপনি বিজনেস করতেছেন দুধের বিজনেস, দুধ জাতীয় প্রোডাক্ট নিয়ে আপনি বিজনেস করতেছেন, তাহলে এইটার ভ্যালিডিটি কিন্তু কয়েকদিন, তাই না? 1 সপ্তাহের বেশি কিন্তু দুগ্ধ জাতীয় যেই প্রোডাক্টগুলো আছে সেগুলো কিন্তু মার্কেটে রাখা যায় না। যদি সেটা প্রসেসিং করেন সেটা একটা ভিন্ন ব্যাপার, বাট আপনি যদি দুধের মিষ্টি চিন্তা করেন, ছানা অথবা দুধ জাতীয় যে প্রোডাক্টগুলো হয়, পনির থেকে শুরু করে বাটার, মাখন, এই জিনিসগুলো কি আপনি 1 সপ্তাহের বেশি ইউজ করতে পারবেন? কাস্টমারের জন্য রাখতে পারবেন? পারবেন না। তখন আপনাকে চিন্তা করতে হবে, আমি যে প্রোডাক্টগুলো বানাচ্ছি সেটা আমাকে 1 সপ্তাহের মধ্যে অথবা 2-3 দিনের মধ্যে বিক্রি করতে হবে। তারপরে মনে করেন আমরা যে পাউরুটিগুলো খাই, পাউরুটি তো আমরা সবাই চিনি, তাই না? তো পাউরুটিগুলো খাই, এগুলো কিন্তু এক্সপায়ার ডেট এবং আপনার উৎপাদন তারিখ, ঠিক আছে, একটা হলো আপনার ম্যানুফ্যাকচার ডেট, আর একটা হলো আপনার এক্সপায়ার ডেট, দুইটাই কিন্তু দেওয়া থাকে। 3 থেকে 4 দিনের একটা গ্যাপ থাকে, 4-5 দিনের একটা গ্যাপ থাকে। এটাতে এটা বোঝাচ্ছি যে আপনি যখন একটা নির্দিষ্ট প্রোডাক্ট নিয়ে কাজ করবেন, তখন ওই প্রোডাক্টের ইন ডেপথ আপনাকে জানতে হবে। প্রোডাক্টটা আমি কতদিন রাখতে পারবো, প্রোডাক্টটা কার জন্য, প্রোডাক্টটা দিয়ে আমি কাকে কার উদ্দেশ্যে আমি মার্কেটিং করতে পারবো, এই প্রোডাক্টটার কাস্টমার কারা, এই প্রোডাক্টটা কার কাছে আমি কত টাকা দিয়ে বিক্রি করতে পারবো, এই প্রোডাক্টটা আমার কতদিন রাখা উচিত হবে আমার স্টকে, এই সকল বিষয় আমাদের কি করতে হবে, রিসার্চ করতে হবে। আর এইটা কি বলা হয়, মার্কেট রিসার্চ। এখন আসেন, আরেকটা আছে প্রাইজিং রিসার্চ, যে আপনি আপনার একটা প্রোডাক্টটা কয়টা ফ্যাক্টর উপর ডিপেন্ড করে আপনি প্রোডাক্টের প্রাইস নির্ধারণ করতে পারেন। 1 নাম্বার ফ্যাক্টর, ঠিক আছে। আমি একটু অন্যদিকে যাচ্ছি, যেহেতু আমি এখানে চলে আসলাম, তো আমরা জিও টার্গেটিং নিয়ে একটু কথা বলার ট্রাই করলাম। এখন চলে আসবো আমরা প্রোডাক্টের প্রাইস। হ্যাঁ, পিপি, এটাকে আমি একটু করে দিই। আপনাদের মাইক্রোফোন অন আছে, যদি কারো আমার স্ক্রিন যদি আটকে যায়, থেমে যায়, তাহলে অবশ্যই বলবেন। প্রোডাক্টের প্রাইস সর্বপ্রথম চিন্তা করবেন আপনার প্রোডাক্টের কোয়ালিটি, আপনার প্রোডাক্টের প্রোডাকশন কস্ট, আপনার এমপ্লয়ের কস্ট, আপনার যাবতীয় যেই কস্টগুলো হয় আর কি। হ্যাঁ, 4-5টা কস্ট হয়, যেমন ট্রান্সপোর্টের কস্ট থাকে, আপনার প্রোডাকশন কস্ট, আপনার এমপ্লয়ি কস্ট, আপনার লজিস্টিক কস্ট, আপনার প্যাকেজিং, আপনার আরো অনেক কিছু হতে পারে। তো সব কিছু মিলিয়ে আপনার যে কস্টিংটা হয় ধরেন 800 টাকা, সব মিলিয়ে। হ্যাঁ, শুধুমাত্র প্রোডাকশন কস্ট না, যে একটা প্রোডাক্ট আপনি বানালেন যার দাম 800 টাকা। তো সর্বোচ্চ মনে হয়, তারপরে ভ্যাট ট্যাট সবকিছু মিলিয়ে আপনি ভ্যাট ট্যাট ধরে, হ্যাঁ 15% অথবা 10% অথবা 7.5%, এক এক প্রোডাক্টের ক্ষেত্রে তো একই রকম ভ্যাট, তো আমি অল অ্যারাউন্ড 10% ভ্যাট ধরলাম। তো 10% ভ্যাট 80 টাকা দিতে হবে, 880 টাকা। তো সবকিছু মিলিয়ে নেট
প্রফিট যদি আপনার 10 to 15% থাকে, নেট প্রফিটের কথা বলতেছি। আচ্ছা, আপনারা কি নেট প্রফিট আর গ্রস প্রফিট বুঝেন? কোনটাকে গ্রস নো প্রফিট বলে আর কোনটাকে নেট প্রফিট বলে? নো জি, বুঝতে পারি। না স্যার, বুঝতে পারিনি। হচ্ছে আমরা আমার আমরা ব্যয়টা দিয়ে আমার একজ যে টাকাটা থাকবে সেটা হচ্ছে আমার আচ্ছা, net আমরা এখানে যাচ্ছি, একটু পরে যাচ্ছি। ধরেন এই 800 টাকার 800 প্লাস আবার ভ্যাট আছে, তো ভ্যাটে আবার ধরেন 80 টাকা প্লাস ধরলাম, 880 টাকা আপনার টোটাল কস্ট। $880 আপনার টোটাল কস্ট। এখন এই প্রোডাক্টটা আপনি কত টাকা বিক্রি করবেন ডিপেন্ড করে প্রোডাক্টটা কি। প্রোডাক্ট যদি চাল ডাল হয় তখন কি আর আপনি মার্কেট নির্ধারণ করতে পারবেন? নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি মার্কেট নির্ধারণ করে কি? মার্কেট নির্ধারণ কে করে? নির্দিষ্ট বিজনেসম্যান নাকি ওই সিন্ডিকেট? চাল ডাল ডিম তেল এই জিনিসগুলো কি আপনি মার্কেট নির্ধারণ করতে পারবেন? আপনার ইচ্ছা মতো বিক্রি করতে পারবেন? না স্যার। না, বলেন একটু, পারবেন আপনি? না, নিজের না, না, জি না। পারবেন না। কিন্তু যদি সেটা হয়ে যায় আপনার পোশাক, এক্সপেন্সিভ কোনো আইটেম, পারফিউম, আপনার হতে পারে সেক্ষেত্রে দেখা যাবে। থ্রি পিস, এগুলো কিন্তু আপনার মতো করে আপনি বিক্রি করতে পারবেন। বাট তারপরও প্রত্যেকটা দেশে হুম। সরকারের একটা নীতিমালা থাকে। নীতিমালাটা কি? সর্বোচ্চ মেবি 25% পর্যন্ত নেট প্রফিট করা যায়, খুব সম্ভবত, আমি ঠিক জানি না, ঠিক আছে, এটা প্লাস মাইনাস হতে পারে, বাট সর্বোচ্চ 25% পর্যন্ত নেট প্রফিট করা যায়। গ্রস প্রফিট আর অনেক বেশি হতে পারে, ঠিক আছে। এখন হচ্ছে নেট প্রফিট আর গ্রস প্রফিটের মধ্যে পার্থক্য, এইটা আগে একটু বোঝাই আপনাকে, হ্যাঁ? তাহলে আপনারা বিজনেসটা ভালো করে বুঝতে পারবেন। গ্রস প্রফিট, নেট প্রফিট, এই দুটা টার্ম আপনারা অনেক আগে শুনে থাকবেন। গ্রস প্রফিট হলো, মনে করেন আপনার একটা যেমন আপু আপু বিজনেস করেন ইয়ে নেই, তাই না, ব্লগ বা বাটিক এই ধরনের টাইপ, রাইট? ওকে, ধরেন আপনার একটা প্রোডাকশন কস্ট মানে প্রোডাক্টটা মেকিং কস্ট, হ্যাঁ, প্রোডাক্টটা তৈরি করতে খরচ হয়েছে 1000 টাকা ধরে নিলাম, আমাকে আন্দাজে একটা ইয়ে ধরে নিলাম অ্যামাউন্ট, এত টাকা। যদি এত টাকা হয় প্রোডাকশন, আর কোনো কস্টিং ধরবো না, ঠিক আছে, এইটুকু কস্ট ধরলাম। এইটা হলো আপনার প্রোডাকশন কস্ট, আপনি বিক্রি করলেন 2500 টাকায়। তাহলে এই যে 2500 থেকে 1000 থাকে 1500 না? জি এটা জি। হলো আপনার গ্রস মার্জিন অথবা গ্রস প্রফিট। মার্জিনও বলে, নেট মার্জিন অথবা নেট প্রফিট, ঠিক আছে। গ্রস মার্জিন, নেট মার্জিন এগুলো একই কথা, প্রফিট মার্জিন একই বোঝায়। তো এইটা হলো আপনার গ্রস মার্জিন। এখান থেকে কি কি আরো বাদ যাবে? আপনার এমপ্লয়মেন্ট, আপনার এমপ্লয়ির স্যালারি, আপনার ইলেকট্রিসিটি বিল, আপনার গ্যাস বিল, আপনার লজিস্টিক খরচ, আপনার ট্রান্সপোর্টের খরচ, তারপরে আপনার আপনি যদি একটা অফিস থাকে সেই অফিসে অনেক সময় অনেক চা নাস্তার ব্যবহার করতে হয়, সেই জিনিসগুলো, অফিসে গেস্ট আসলে গেস্টকে আপ্যায়ন করতে হয়, এরকম নানা খরচ থাকে। সব খরচ বাদ দিয়ে এক একটা থেকে হয়তো আপনার 700 থেকে 800 টাকা নেট প্রফিট থাকতে পারে। এটা হলো একেবারে সর্বশেষ যেই লাভটা থাকে সেটাকে বলে নেট প্রফিট। তো 700 টাকা নেট প্রফিট, আর প্রত্যেকটা ড্রেস থেকে আপনি 700 টাকা অথবা 500 টাকা, আরো আছে এখানে প্যাকেজিং, তারপরে আপনার ডেলিভারি করেছেন সেটা আবার রিটার্ন আসছে, তার মানে কি রিটার্নের টাকা তো আপনাকেই দিতে হয়, তো সেইটার টাকাটা, এরকম আরো অনেক কস্টিং আছে। ম্যাক্সিমাম কস্টিং চলে যায় আপনার অফিস রেন্ট অথবা আপনার আউটলেটের রেন্ট, আর হলো এমপ্লয়ি থাকলে এমপ্লয়মেন্টের মানে এমপ্লয়ের স্যালারি, এই জিনিসটা বেশি আকারে যায়, আর অন্যগুলো তো অত বেশি একটা যায় না। তো আমি ধরলাম 700 থেকে 800 টাকা, তার মানে আরো 700 থেকে 800 টাকা আপনার প্রফিট থাকতেছে, যেটা নেট প্রফিট, যেটা পরবর্তীতে আপনি আপনার ক্ষেত্রে খরচ করতে পারেন অথবা আপনি আবার বিজনেস রিইনভেস্ট করতে পারেন। তো আমরা কি গ্রস মার্জিন অথবা গ্রস প্রফিট আর নেট প্রফিটের বিষয়টা ক্লিয়ার?
যদিও এগুলো আমাদের ডিজিটাল মার্কেটিং এর বিষয় না, বাট যেহেতু বিজনেস রিলেটেড বিষয় তাই আপনাদেরকে একটু জানিয়ে দিলাম, যেহেতু আমাদের আজকের ক্লাসটা একটা বিজনেস রিলেটেড আর কি। ঠিক আছে, ওকে। এখন আসেন জিও টার্গেটিং নিয়ে কথা। এখানে আমরা কোথায় যেন ছিলাম, এখানে আমাদের চিন্তা করতে হবে যে এই যে সকল বিষয়গুলো আমি এখানে বললাম আপনাকে, এই যে এত কস্ট, এই এত কস্ট সব কিছু মিলিয়ে তাহলে আপনার এখানে ছিল আপনার 1000 টাকা, তার সাথে আপনার আরো 700 টাকা পার ড্রেসে যাচ্ছে, আপনার আরো অনেক খরচ। হ্যালো, আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন সবাই? জি স্যার। হ্যাঁ, দেখতে পাচ্ছি। ওকে, আমার আরো অনেক খরচ, সবকিছু মিলে আমার ধরেন 1800 টাকা গেল ওই ড্রেসের খরচ। এখন যদি সেটা আমি 2500 টাকা বিক্রি করি তাহলে আমার পার্সেন্টেজ কত হচ্ছে বলেন তো? কত পার্সেন্ট লাভে বিক্রি করতেছে? 7%। না, 7% কি হবে? ভাইয়া মাঝের ভিডিও কলটা একটু বাদ দিয়ে দিলে মানে ভালো হয়। 1800 প্লাস 20%, 2100, 20 না, 30%, 2300, তাহলে 35% হবে। 5%। 40% দিয়ে দেখি দাঁড়ান, প্লাস 40%, তার মানে আমি আরো 40% নেট প্রফিট পাচ্ছি। বাট এত প্রফিট হয় না, নেট প্রফিট 40% হয় না সাধারণত। এটা ওই যে যিনি বিজনেস করতেছেন না, তাসনিম আলম, উনি আরো ভালো বলতে পারবে যে এত মানে প্রোডাক্ট বিজনেসে 40% নেট প্রফিট অনেক কিছু, 10 to 15% হলেই অনেক বেশি। ঠিক আছে, তো যাই হোক, ও এখানে তো আরো একটা কস্টিং আছে, এটা অনেক বড় একটা কস্টিং। আপনার অ্যাড বাজেট, যদি আপনি অনলাইন বিজনেস করেন আপনার একটা অ্যাড বাজেট যাবে না, মার্কেটিং বাজেট যাবে না একটা, এটা তো এখানে ধরিয়ে নেই। তো এরকম আরো অনেক কস্টিং আছে, সবকিছু মিলে হয়তো 400-500 টাকার মতো একটা প্রফিট থাকে যদি একটা ভালো একটা ইয়া হয় আর কি, প্রোডাক্ট হয় আর কি। তো তাহলে আমাকে আমার প্রোডাকশন কস্ট যাচ্ছে, তো আমাদের এই যে সকল কস্ট মিলিয়ে তারপরে আমাদের 10 to 15% ধরে আমাকে আমার প্রাইসটা ধরতে হবে। ঠিক আছে, তো এটা হলো প্রথম বিষয় যে আমার কতটুকু খরচ যাচ্ছে তার থেকে আমরা 10 to 15% বাড়িয়ে আমরা কি ধরবো, আমাদের প্রোডাক্টের প্রাইসটা ধরবো। ক্লিয়ার? 10 to 15%, এটা হলো 1 নাম্বার বিষয় যে আমরা প্রাইস কিভাবে ধরবো কোন একটা প্রোডাক্টের। তাহলে 1 নাম্বার বিষয় গেল। 2 নাম্বার বিষয় হলো কম্পিটিটর অ্যানালাইসিস। কম্পিটিটর দেখবো যে আমার এই প্রোডাক্টটা অন্য কম্পিটিটর কয় টাকা বিক্রি করতেছে। ঠিক আছে, তার থেকে যদি আমার কোয়ালিটি ভালো হয় তাহলে আমি স্ক্রিন শেয়ার ফুল স্ক্রিন হলে ভালো হতো। ফুল স্ক্রিনই তো আছে আমার স্ক্রিন, ফুল স্ক্রিন, আপনি একটু স্ক্রিনটাকে বড় করে নেন। তাহলে ফার্স্টে হলো প্রোডাকশন এবং অন্যান্য কস্ট দেখে, হ্যাঁ, অন্যান্য কস্ট দেখে আমি আমার প্রাইসটা ঠিক করব। আর এরপরে হলো আপনার কম্পিটিটর অ্যানালাইসিস করে, আমি প্রাইস ঠিক করব। আর একটা হলো ইভেন্ট ওয়াইজ। ইভেন্ট বলতে কোন একটা ইভেন্ট, মনে করেন বৈশাখী মেলা হতে পারে, তারপরে আপনার ইয়ার এন্ডিং সেল হতে পারে, ঈদ হতে পারে, পূজা হতে পারে, মানে যে কোনো একটা ইভেন্টকে কেন্দ্র করে আপনি ডিসকাউন্ট দিচ্ছেন, তখন একটা প্রাইস গেম খেলতে হবে। তো আপাতত এই 3টা মাথায় রাখলেই হয় যে আপনি প্রাইসটা কখন কি করবেন। জিও টার্গেটিং, এটা তো একেবারে ইজি একটা ব্যাপার যে আপনার জিও টার্গেটিং তো অবশ্যই করতে হবে। যেমন আপনি থাকেন বাংলাদেশে, থাকেন বাংলাদেশে, আপনি যদি একটা বিজনেস করেন আপনি কি ইন্ডিয়াকে টার্গেট করে বিজনেস করবেন? যদি সেটা আপনার যদি সেই পুরোটা ইন্ডিয়াতে আপনি ডেলিভারি করতে না পারেন তাহলে কি সেটা ইন্ডিয়াকে টার্গেট করে করবেন? করবেন কি করবেন না একটু বলেন সবাই। তার মানে আপনাকে জিও টার্গেটিং এর একটা ব্যাপার আছে। এবং তার পাশাপাশি এটা তো হলো ইন্ডিয়া, অন্য দেশ, আপনি বাংলাদেশের মধ্যে চিন্তা করি, মনে করেন আপনি একটা শাড়ি বিক্রি করতেছেন, যেই শাড়ির বেস প্রাইস মানে শাড়ির
একেবারে সর্বনিম্ন শাড়ির দামই হলো আপনার কাছে 5,000 টাকা, তাহলে সেই শাড়ির মার্কেটিং কি আপনি একটু গ্রাম অঞ্চলের দিকে করবেন নাকি শহর কেন্দ্রিকই রাখবেন? শহর কেন্দ্রিক। শহর কেন্দ্রিক। শহর কেন্দ্রিক, শহর রাখবেন। কেন্দ্রিক। কারণ 5,000 টাকা দিয়ে শাড়ি শহর সাধারণত কেন্দ্রিক, আমি এখানে গ্রামের বা যারা মফস্বল থাকে তাদেরকে অন্যরকম ভাবে দেখতেছি না, আমি জাস্ট রিয়েলিটিটা বলতেছি যে সাধারণত মানুষ কি চিন্তা করে। একজন গ্রামের মানুষ হয়তো বা গ্রামেও এখন অনেকে আছে যারা 5-10,000 টাকা দিয়ে শাড়ি কিনে, বা সেটা পার্সেন্টেজ কতটুকু, যদি 100 মানুষের কয়জন মানুষ 5,000-7,000 টাকা দিয়ে শাড়ি পরে গ্রামে? খুবই কম। তো আপনি তো চিন্তা করেন বিজনেস মাইন্ডে, তাই না? তো এখানে অন্যভাবে নেওয়ার কিছু নেই, আমি জাস্ট বিজনেস এর মাইন্ড থেকে চিন্তা করে আমি আপনাদেরকে বলতেছি। তো এক একটা এরিয়া বেস এক একটা কিন্তু প্রোডাক্টের ডিমান্ড থাকে। যেমন মনে করেন আপনি ঢাকার একটা দোকানে কিটক্যাট বলেন অথবা একটু দামি যেই চিপস গুলো আছে অথবা চকলেট গুলো আছে, এগুলো যত ইজিতে বিক্রি হয়, গ্রামের একটা দোকানে কি এত ইজিতে আপনার বিক্রি হয়ে যায় দামি প্রোডাক্ট গুলো? একটু জি না। হয় না, না। কারণ ওখানে হয়তোবা মানুষ হয় না। আছে ওগুলো কেনার, মানুষ কিনেও সেগুলো, বাট পার্সেন্টেজ অনেক কম। ঢাকায় যদি পার্সেন্টেজ হয় আপনার 80%, সেখানে হয়তো 10% হবে। তো এই হলো একটা প্রাইজিং গেম থাকে। তো আপনাকে চিন্তা করতে হবে, জিও টার্গেটিংটা ওইভাবে করতে হবে যে আমার প্রোডাক্টটা কি, আমার প্রোডাক্ট যেই ধরনের, আমাকে জিও টার্গেটিংটা সেই ধরনেরই করতে হবে। ঠিক আছে, এরপর আছে অডিয়েন্স সেগমেন্টেশন। এটা খুবই খুবই একটা ইম্পর্টেন্ট বিষয় যে আপনি অডিয়েন্স সেগমেন্টেশনটা কিভাবে করতেছেন। তো অডিয়েন্স সেগমেন্টেশনে অনেক ভাগ আছে। তো তার মধ্যে একটা ভাগ হলো আপনি বিহেভিয়ারগত একটা ভাগ আছে, আর একটা আছে ইন্টারেস্টের উপর বেস করে ভাগ আছে, সাইকোলজির উপর বেস করে ভাগ আছে। ঠিক আছে, তো চলেন একটা একটা করে আমরা একটু এক্সপ্লোর করি। একটা আবার ওই যে লোকেশনের উপর বেস করে ভাগ আছে, যেটা আমরা উপরে একটু বলে নিলাম আর কি। অডিয়েন্স সেগমেন্টেশনটা আপনার, আমি আগে চলে যাই, মনে করেন আপনার ইন্টারেস্ট বেস। ঠিক আছে, ইন্টারেস্ট বেস যে মানুষ কি পছন্দ করে বা মানুষ কিসের প্রতি ইন্টারেস্ট রাখে, তার উপর বেস করেও কিন্তু অডিয়েন্স সেগমেন্টেশন করা যায় আমাদের ফেসবুক অথবা এই ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। মনে করেন কেউ আম খেতে ভালোবাসে, দ্যাট মিনস কি সে ম্যাঙ্গোর প্রতি ইন্টারেস্টেড, রাইট? কেউ ঘুরতে ভালোবাসে, Yes. দ্যাট মিনস কি সে ট্রাভেল অথবা আপনার ট্যুরিস্ট অথবা ট্রাভেল ফ্রেন্ডলি যে স্পেস গুলো আছে, যেমন কক্সেস বাজার, বান্দরবন অথবা সেন্ট মার্টিন, অথবা বাংলাদেশের বাইরে যদি আমি বলি অন্য যে কোনো জায়গাগুলো যেগুলো ট্যুরিস্ট ডেস্টিনেশন আছে, সেগুলো দিয়ে যদি আমি টার্গেট করি, দ্যাট মিনস কি যে ট্রাভেল করতে পছন্দ করে, ঘুরতে পছন্দ করে, তার কাছে চলে যাবে ব্যাপারটা। দ্যাট মিনস ইন্টারেস্ট যার যেরকম। যেমন আমি যখন কোনো একটা ক্লোদিং পেজের জন্য ইন্টারেস্ট সেট করি, তখন আমি কি দিই জানেন? এঙ্গেজ শপার দিই। দ্যাট মিনস যারা শপিং এর প্রতি অলওয়েজ এঙ্গেজ থাকে, এদের একটা টার্ম আছে যেটা একটা বিহেভিয়ার। ঠিক আছে, এটা ইন্টারেস্টের মধ্যে পড়ে, একই ধরনের বিষয় আর কি। দেন আপনার অনলাইন শপিং আমি দেই, ঠিক আছে, তারপরে ড্রেসেস দেই, তারপরে ওমেন ক্লোদিং দেই। দ্যাট মিনস হলো এই ধরনের কিওয়ার্ডের সাথে যেগুলো রিলেট করে এমন জিনিসগুলো আমি ইন্টারেস্ট দেওয়ার ট্রাই করি। বিহেভিয়ার ঠিক একই রকম, মানুষের আচরণগত বৈশিষ্ট্য কারণে কিন্তু অনেক কিছু চেঞ্জ হয়। যেমন মনে করেন আপনার আচরণ হলো আপনি একটু কম কথা বলেন, মিতভাষী, ইন্ট্রোভার্ট। তো আপনি যেই রকম মানুষ, যে একটু এক্সট্রোভার্ট, বেশি কথা বলে অথবা একটু চঞ্চল থাকে, দুইজনের বিহেভিয়ার কি কখনো একরকম হবে? হবে না। দুইজনের টেস্ট বার কি কখনো একরকম হবে? একজন হতে পারে টক খেতে পছন্দ করে, আরেকজন হতে বা ঝাল খেতে পছন্দ করে, আরেকজন হতে বা মিষ্টি খেতে পছন্দ করে, হতে পারে না এরকম? তো ডিফারেন্ট ডিফারেন্ট কিন্তু Yes. বিহেভিয়ার থাকতে পারে। তো এরকম ভাবে আপনাকে টার্গেট করে হবে। যেমন মনে করেন আপনি এমন একটা জায়গায় গেলেন যেই জায়গায় থ্রি পিস ওরকম একটা পড়ে, যেমন আপনি গেলেন হয়তো বা ধরেন ফিলিপাইন। ফিলিপাইন এমন একটা দেশ, আমি জানি না ওই দেশের কালচার কেমন, বাট আমি জাস্ট ধারণা করতেছি ওই দেশে হয়তো বাংলাদেশের মতো মেয়েরা থ্রি পিস পরবে না অথবা পরে না। তো ওই দেশে গিয়ে যদি আপনি থ্রি পিস সেল করার ট্রাই করেন, তাহলে কি আপনার সেই জিনিসটা জাস্টিফাই হবে? হবে না, কারণ ওই দেশে জি না। ডিমান্ড পাবেন না, ওই দেশে আপনি ওই ধরনের কাস্টমার গুলো পাবেন না। আপনার অডিয়েন্স সেগমেন্টেশনটা
ঠিক নেই, ঠিক আছে? এই হলো ব্যাপার। এখন আসেন সাইকোলজিক্যাল কিছু ব্যাপার থাকে যেটা মুহূর্তে মুহূর্তে চেঞ্জ হতে পারে, ক্ষণে ক্ষণে চেঞ্জ হতে পারে, ঠিক আছে? কারণ সাইকোলজি হলো মানুষের একটা ইনসাইড নেচার, ঠিক আছে? এইটা এক এক সময় এক রকম হতে পারে। যেমন আপনারা দুইটা টার্ম শুনেছেন, যেমন একটা হলো আপনার সাবকনসিয়াস মাইন্ড আর একটা হলো সাবকনসিয়াস মাইন্ড আর একটা হলো কনসিয়াস মাইন্ড। দুটা টার্ম আপনারা শুনেছেন, পরিচিত? একজন বলতেই হবে। জি জি পরিচিত। সাবকনসিয়াস মাইন্ড শুনেছি। সাবকনসিয়াস মাইন্ডের যেটা বিপরীত শব্দ সেটা হলো কনসিয়াস, মানে কনসিয়াস থেকেই সাবকনসিয়াস এসেছে আর কি। কনসিয়াস মানে হলো যেটার সম্বন্ধে আপনি আপনি কি বলা যেতে পারে বাংলায়, জানেন জেনে শুনে কোনো কিছু অথবা করতে আপনি চাচ্ছেন। যেটা সম্বন্ধে আপনি জেনে শুনে, ঠিক আছে, কিন্তু আমি ভালো বাংলা চাচ্ছি না, বাংলা খুঁজে পাচ্ছি না। কনসিয়াস মানে ইচ্ছা আছে এরকম খুব কিছু একটা। অবগত স্বেচ্ছায় মনোযোগী হয়ে বা আপনি মনোযোগ দিচ্ছেন আর কি, অমনোযোগী না, ঠিক আছে? আমরা অনেক সময় অনেক কাজ করি না যে খুবই তীব্র মনোযোগ দিয়ে একটা কাজ করতেছি, দ্যাট মিন্স কনসিয়াস মাইন্ড। আরেকটা হলো অমনোযোগী হয়ে, অথবা অমনোযোগীও না, যেটা আমি স্বভাবতই আমি করে থাকি সাবকনসিয়াস মাইন্ডে। যেমন আমি সাবকনসিয়াস মাইন্ডের কয়েকটা এক্সাম্পল দিই, হ্যাঁ, তাহলে আপনি ইজিলি বুঝতে পারবেন। এখানে অনেকে আছে না, বাইক রাইড করে অথবা প্রাইভেট কার রাইড করেছেন অথবা করেন, অনেকেই আছেন কিনা? কেউ নাই? মনে হয় না। কেউ নাই এখানে, কোনো ভাই নেই বাইক আছে তার? কি বলুন, শুনতে পাইনি। জি বাইক রাইড করেছেন এমন কেউ নেই এখানে? জি, বাইক রাইড করতে আচ্ছা, আপনি কথা শুনতে পাচ্ছেন? জি ভাইয়া, অবশ্যই আছেন। হ্যাঁ, তো যারা বাইক রাইড করেন তারা কি খুব কনসিয়াস মাইন্ডে ব্রেক, তারপরে এক্সেলেটর, ক্লাস, পায়ের ব্রেক, গিয়ার চেঞ্জ, এগুলো কি খুব কনসিয়াস মাইন্ডে করেন, নাকি হয়ে যায় যেটা তো আমি জানি এটা তো এরকম, এই যে আমার সামনে একটা গাড়ি আসবে আমি ব্রেক করবো, এটা তো মানে অটোমেটিক হাত চলে যায় না তখন? এটা এমনিতেই হয়ে যায়। এমনিতেই হয়ে যায়, রাইট। এইটা হলো সাবকনসিয়াস মাইন্ডে হয়ে যায়। আপনি ঘুম থেকে উঠে আপনার ফোন চেক করেন, এটা কিন্তু আপনি জেনে শুনে করেন না, এটা হয়ে যায়, আপনার হাত চলে যায়, ঠিক আছে? দেন মনে করেন আপনি হাঁটতেছেন, আপনি দেখবেন যে আপনি হয়তো একটা অন্য ধ্যানে আছেন, আপনি আপনার বাসার রাস্তা কিন্তু আপনাকে চিনতে হয় না, মানে একটা অন্য লোকেশনে যাবেন, আপনি তো খুব কনসিয়াস মাইন্ডে এই গলি না ওই গলি এভাবে চিন্তা করে করে আপনি সামনে আগান, এক গলি থেকে আরেক গলি পার হন। বাট আপনি যখন আপনার মেন রাস্তা থেকে আপনার বাসার গলিতে আসেন, অথবা 5 মিনিটের ডিস্টেন্স 8-10টা গলি পার হয়ে আসতে হয়, আপনার কিন্তু তখন চিন্তা করতে হয় না যে আমি এই গলির পরে এই গলিতে যাব নাকি এই গলিতে যাব। আপনি একেবারে আন্দাজে যদি চলে আসেন, আপনি দেখবেন আপনি বাসাতেই চলে আসেন। এখন আচ্ছা, এই যে এত কিছু এক্সাম্পল দিলাম, এইটার মূল কথা হলো মানুষ অনেক সময় সাবকনসিয়াস মাইন্ডও পারচেজ করে। আপনারা করেন কিনা বলেন তো? জি জি, আপনাদের সাথে কি কখনো এমন হয়েছে যে আপনারা শপিং মলে গিয়েছেন এক উদ্দেশ্যে, করেছেন অন্য উদ্দেশ্যের কাজ, অন্য কাজ করে চলে আসছেন? জি, এমনটা প্রায় সময় হয়ে যায়। প্রায় সময় হয়। আপনারা যখন মুদি দোকানে যান, আপনারা গিয়েছেন অথবা শুধুমাত্র ডিম কিনতে, বাট শুধুমাত্র ডিম কিনে কয়বার আসছেন, নাকি আরো কিছু টুকটাক কিনে আনছেন? এমনও হয় ওইখানে গিয়ে ভুলে যায় যে কি জন্য গেছি। কি জন্য গেছি, অথবা ওটা ভিন্ন ব্যাপার, বাট আমরা কি করি, সাবকনসিয়াস মাইন্ডে অনেক কিছু করে ফেলি। তো এইটাই হলো ব্যাপার যে আপনার কাস্টমারের সাবকনসিয়াস মাইন্ডও বুঝতে হবে, সাইকোলজি বুঝতে হবে, যে কাস্টমার কখন কি চায়, কখন কি জিনিস আমি দিলে সে আমার কাছ থেকে পারচেস করতে পারে। তো এই ব্যাপারগুলো নিয়ে আপনাকে কাজ করতে হবে, মানে মানুষের সাইকোলজি বুঝতে হবে যে মানুষ কখন কি ডিমান্ড করতে পারে, কখন আমার প্রোডাক্ট সে নেওয়ার মুডে থাকতে পারে, কখন না নেওয়ার মুডে থাকতে পারে। সামনে ঈদ আসতেছে, মনে করেন কুরবানি ঈদ আসতেছে, আপনি বলেন তো রোজার ঈদে মানুষ বেশি শপিং করে নাকি কুরবানি ঈদে বেশি মানুষ শপিং করে? পোশাক আদি মানে ব্যাপারে বলতেছি আর রোজার ঈদে, এটা তো এমনিই বোঝে, কারণ কুরবানি ঈদে আমরা সবাই আমাদের কুরবানি যে পশুটা আমরা ওই কেন্দ্রিক আমরা থাকি, তাই না? সবাই আমরা কোন গরুটা কিনবো অথবা কোন ছাগলটা কিনবো এই নিয়ে কিন্তু আমরা সবাই ব্যস্ত থাকি। পোশাক আদির ব্যাপারে কিন্তু আমরা অতটা ব্যস্ত থাকি না আর কি, বা তারপর অনেকে কেনে, বাট
আপনি যদি বিজনেস করতে চান, আপনার যদি একটা ক্লোদিং বিজনেস হয়, আপনি কোন ঈদকে বেশি প্রেফার করবেন বিজনেস করার ক্ষেত্রে? রোজার ঈদকে। রোজার ঈদ। তার মানে কি আপনি মানুষের সাইকোলজিটা বুঝতে পারতেছেন যে আমার দেশের মানুষের সাইকোলজি রোজার ঈদে বেশি প্রোডাক্ট পারচেস করে, তো আমাকে টার্গেট করতে হবে রোজার ঈদের জন্য আমি বেশি প্রফিট করতে পারি। তো এই তো জাস্ট এই ধরনের বিষয়বস্তুগুলো যখন আপনার মাথায় থাকবে তখন দেখবেন যে আপনি খুব ইজিলি ব্যাপারগুলো করতে পারতেছেন। আচ্ছা, আমার কাছে একটা শীট আছে, দেখি আমি শীটটা খুঁজে পাই কিনা, তাহলে আপনাদের বায়ার পার্সোনাটা খুব ইজিলি বুঝতে পারবো। একটু খুঁজতে হবে শীটটা, পেয়েছি। আনসার আবু, আপনার মাইক্রোফোনটা একটু বন্ধ করুন। এটা আমার শীট না, এটা একটা অন্যজনের শীট, বা শীটটা আমার কাছে ভালো লাগছে এই কারণে শীটটা আমি রেখে দিয়েছি, এবং এটা আমি প্রায় সময় মানুষকে দেখাই আর কি, যারা আমার স্টুডেন্ট আছে তাদেরকে। এটা একটা অন্যজনের একটা শীট, খুবই গোছানো একটা শীট, এই কারণে আমি এটা রাখি আমার কাছে। তো আমি এখান থেকে জাস্ট যেটা দেখাবো সেটা দেখাচ্ছি আর কি, যেটা আমার দেখানোর কথা। বায়ার পার্সোনালটা দেখাবো আমি। আর এটা আমাদের দিয়ে দিন। আচ্ছা, ঠিক আছে। চলেন আমরা এখান থেকে দেখি হু ইজ দ্য রাইট অডিয়েন্স ইজ। দেখেন এখানে আমাদের একটা বিজনেসকে আমরা আইডেন্টিফাই করলাম, যার নাম হলো দম বিরিয়ানি, মানে একটা বিরিয়ানির একটা রেস্টুরেন্ট। টার্গেট মার্কেট, অডিয়েন্স, বায়ার পার্সন আমরা এখান থেকে বের করব। দেখেন এখানে একটা বিষয় আছে, এসইসি সেকশন বোঝাচ্ছে এ, এ মাইনাস আর বি। এটা দ্বারা আপনারা কিছু বুঝতেছেন? ভাই একটু বুঝিয়ে বললে ভালো হয়। ঠিক আছে, চলেন আগে কি রোড নাম্বার বোঝাচ্ছে? সোশ্যাল ইকোনমিক ক্লাস বোঝায় আর কি, যে আমাদের পুরো ওয়ার্ল্ডে 5টা সোশ্যাল ইকোনমিক ক্লাসে বিভক্ত করা হয়েছে পুরো ওয়ার্ল্ডকে। ঠিক আছে, ওয়ার্ল্ডের মানুষের আর্থিক অবস্থার উপর, মানে আর্থসামাজিক অবস্থার উপর ভিত্তি করে 5টা সেকশনে ভাগ করা হয়েছে। 5টা সেকশন বলতে পারবেন কেউ? এনিওয়ান? I don't know. স্যার এটা কি হচ্ছে উচ্চবিত্ত, মধ্যবিত্ত, নিম্নবিত্ত এগুলোর মধ্যে? রাইট রাইট, এটাই আমাদের এখানে। স্যার স্থানকাল পাত্র। জি আপু বলেন। আচ্ছা শুনেন, আমি বলতেছি। তো এখানে টোটাল 5টা ভাগ আছে। 5টা ভাগের মধ্যে একটা আপার ক্লাস, আপার মিডল ক্লাস, মিডল ক্লাস, লোয়ার মিডল ক্লাস এবং লোয়ার ক্লাস। এখন আসেন, এই 5টা ভাগ অলওয়েজ সকল প্রোডাক্টের জন্য সবাই কি সবসময় কাস্টমার হবে? না। আমরা 3টা এক্সাম্পল দেই, দেখবেন খুব ইজিলি বুঝে যাবে। 1 নাম্বার এক্সাম্পল, মনে করেন আপনি ওয়াচ ঘড়ি বিক্রি করতেছেন, আপনি একটা লাক্সারি ঘড়ি বিক্রেতা। ঠিক আছে, আপনার কাছে 50,000 টাকার নিচে কোনো ঘড়ি নাই, আপনার সর্বনিম্ন ঘড়ির প্রাইস হলো 50,000 টাকা, এমন ঘড়ি বিক্রেতা আপনি। এবং উপরে আপনার কয়েক লাখ টাকা দামের ঘড়ি আছে, কোটি টাকার ঘড়িও আপনার কাছে আছে, একটা ঘড়ি দাম কোটি টাকা, এমন ঘড়ি আপনি বিক্রি করেন। তাহলে আপনার দোকানের কাস্টমার কি কখনো লোয়ার ক্লাসের কেউ হবে? জি না। লোয়ার মিডল ক্লাস? না। জি না। মিডল ক্লাস? তাও হবে, হতে পারে। আমাদের দেশের পার্সপেক্টিভে আমরা যাদেরকে মিডল ক্লাস বলি তারা 50,000 টাকা দিয়ে অ্যাজ ইউজুয়াল ঘড়ি কিনবে, আপনার মনে হয়? ইয়াং জেনারেশন হতে পারে। হতে পারে, বাট আমাদের দেশে যারা 1 লাখ টাকা ইনকাম করে এদেরকে কি আমরা মিডল ক্লাস বলি?
না সেটা জি অবশ্যই না মিডল ক্লাসে বলতে হবে আপু, এখনকার যুগে 1 লাখ টাকা ইনকাম একটা ফ্যামিলির জন্য কিছুই না। 4-5 জনের ফ্যামিলি হলে 1 লাখ টাকা লেগে যায় সাংসারিক খরচ। বাসা ভাড়া যদি আপনি একটা ঢাকার ভালো জায়গায় থাকেন, 30-40 হাজার টাকা আপনার বাসা ভাড়া, আরো মনে করেন 40-50 টাকা আপনার থাকা খাওয়া খরচ, হাতে কিছুই থাকবে না যদি আপনার 4 থেকে 5 জনের একটা ফ্যামিলি হয় আর কি। তো যাই হোক, তো এদেরকে মিডল ক্লাসই বলি যদি 1 লাখ টাকাও বেতন ধরা হয়। তার উপরে যদি ধরি স্যার হয়তো এটা তো শহর কেন্দ্রিক আর গ্রামের বিষয় আছে না, হ্যাঁ হ্যাঁ, গ্রামের লোকজন তো এরকম বাট আপনি চিন্তা ইনকাম তো করেন তাদের একটা নাই। গ্রামের লোকের যদি তার ইনকাম পার মান্থ 1-1.5 লাখ টাকাও হয়, সে কি 50,000 টাকা দিয়ে এটা কিনবে, ঘড়ি কিনবে? আর যদি কিনেও এরকম পার্সেন্টেজ কতটুকু আছে? বেশি পার্সেন্টেজ না না হবে না। খুবই কম। এইটাই জানতে চাচ্ছি। না আসলে স্যার হ্যাঁ, যে প্রয়োজনটা আছে কিনা এটা এটা একটা মানে very কারণ important। এইটা একটা লাক্সারি গুডস, তাই না? লাক্সারি প্রোডাক্ট, এইটা তো কিনতেই হবে, এমন তো কোনো বাধ্যবাধকতা নেই যে এমন জি না মাসে আমাকে কিনতেই হবে। এটা আমার খাওয়া দাওয়ার জন্য প্রয়োজন হয়, অথবা থাকার জন্য প্রয়োজন হয়, অথবা শিক্ষার জন্য প্রয়োজন হয়, সেটা ভিন্ন ব্যাপার। 50,000 টাকা দিয়ে আপনি একটা ল্যাপটপ অথবা ডেস্কটপ, এটা হয়তো বা লোয়ার মিডল ক্লাসও ধার দেনা করে কিনবে, আর ঘড়ি কি কিনবে? জি না এইটাই বোঝাতে যাচ্ছি আপনার কি প্রয়োজন কিনা। লোয়ার মিডল ক্লাসের ঘরেও কিন্তু এখন বর্তমানে কম্পিউটার আছে, কারণ কম্পিউটার এখন অতি সহজলভ্য হয়ে গেছে। ঠিক আছে, থাকতে পারে সে অথবা একটা লোন করে, একটা গরু বিক্রি করে, একটা ছাগল বিক্রি করে সে অথবা একটা কম্পিউটার কিনলো। ঠিক আছে, বাট ঘড়ি কি কিনবে 50,000 টাকা দিয়ে? এটা হলো প্রশ্ন। ঠিক আছে, তো এই লাক্সারি ওয়াচ 50,000 1 লাখ টাকার ঘড়ি কিন্তু আমি ধরতে পারি এই 2 শ্রেণীর মানুষ কিনবে। তার মানে আপনার লিস্ট থেকে, আপনার টার্গেট অডিয়েন্স থেকে কিন্তু এই 3 শ্রেণীর মানুষ কিন্তু আগেই বাদ হয়ে গেল। আপনি এদেরকে টার্গেট মাইনাস। করবেনই না, আপনি এদেরকে টার্গেট করে আপনার প্রোডাক্টে কি করবেন, মার্কেটিং করার চেষ্টা করবেন। রাইট? ক্লিয়ার? জি ওকে, এখন Yes. আসেন যদি আমি সেটাকে চিন্তা করি, মনে করেন ডিম অথবা এগ, এই যে এগ একটা খাবার, ডিম, মুরগির ডিম আর কি, এই ডিম কি আপনার কোনো একটা নির্দিষ্ট শ্রেণী খায়, নাকি 5টা শ্রেণী সমানভাবে এগ অ্যাফোর্ড করতে পারে? 5টা শ্রেণীর সন্ধ্যা সমানভাবে, তার মানে কি এগ একটা 5 শ্রেণীর অথবা সকল শ্রেণীর জন্যই একটা প্রোডাক্ট। তার মানে এগের যারা বিজনেস করে তারা সকল শ্রেণীকে কি করতে পারবে, সার্ভিস দিতে টার্গেট পারে। করতে পারবে। রাইট, এখন আসলে যদি এমন একটা প্রোডাক্ট হয় যে প্রোডাক্টটার দাম, একটা শার্ট 500 টাকা, আচ্ছা 500 টাকা বাদ দেন, 150 টাকা শার্ট পাওয়া যায়, 100 টাকা শার্ট পাওয়া যায়, বলেন তো? যায়। রাইট, তাহলে 100 টাকার শার্ট যেখানে পাওয়া যায়, সেই শার্ট কি কখনো এই শ্রেণীর মানুষ কিনবে? জি না এই শ্রেণীর প্রশ্নই আসে না। এই শ্রেণীর কিনতে পারে। হ্যাঁ, তাও মনে হয় না, কারণ যিনি 1 লাখ টাকা ইনকাম করবে সে 100 টাকা শার্ট কিনবে না, এটা আমার মনে হয় আর কি। ঠিক আছে, জীবনেও না। 100 টাকার শার্ট কিনবে না। হ্যাঁ, আবার যদি চিন্তা করেন যে 40-50 টাকা যে ইনকাম করে সেও কিনবে না। ঠিক আছে, তো দেখেন আপনার এই 100 টাকার শার্টে হয়তো তারা এফোর্ড করতে পারবে, কোনো সমস্যা নেই, আর তারা কিনবে না। এই 100 টাকা, 150 টাকা অথবা 500 টাকার পর্যন্ত যদি আমি শার্ট চিন্তা করি, আপনার কাস্টমার পাবেন লোয়ার ক্লাস এবং সর্বোচ্চ লোয়ার মিডল ক্লাস, এর বেশি অথবা আপনি কাস্টমার পাবেন না। ঠিক আছে, এই হলো ব্যাপার। তো দেখেন আমি 3টা প্রোডাক্টের কথা বললাম, 3টা প্রোডাক্ট 3টা সোসিও ইকোনমি আছে যেটা ডিপেন্ড করে। তো এখানে এইটাই বোঝাচ্ছে, এখানে এইটাকে বলা হয় এ, এইটাকে এ মাইনাস, এটাকে ধরা হয় বি, এটাকে মনে হয় বি মাইনাস, আর এটাকে ধরা হয় সি। ঠিক আছে, এইভাবে করে এটাকে নাম্বারিং করা হয়, আর এই নাম্বারিংটা এখানে দেওয়া হয়েছে। ক্লিয়ার? জি ভাই ক্লিয়ার। তাহলে কি দম বিরিয়ানি এখন হলো কে এফোর্ড করতে পারবে কি পারবে না সেটা তো বড় কথা না, আমি কাকে কাকে দেখাতে চাই এইটা হলো বড় কথা। কারণ আমি যদি চাই যে না আমার বিরিয়ানির দোকানে নিচের 2টা ক্লাসকে আমি টার্গেট করব না, আমি শুধুমাত্র সেকশন এ মাইনাস আর বি কে টার্গেট করব, এটা আমি আমার বিজনেস করতেই পারি, আমি চাচ্ছি না তাদেরকে। ঠিক আছে,
হতেই পারে। তো এটা এক একজনের এক একটা বিজনেস স্ট্র্যাটেজির মধ্যে পড়ে, এটা নিয়ে আমরা কমপ্লেন করতে পারি না। তো আমি এখানে ধরে নিচ্ছি যে আমি এই 3 শ্রেণীর মানুষকে টার্গেট করব। এইজও একটা ব্যাপার, অডিয়েন্স সেগমেন্টেশনের মধ্যে এইজও একটা খুবই দারুণ ভূমিকা পালন করে। সেটা হলো 18 থেকে 45 ইয়ার পিপল মোস্ট লাইকলি টু ইট আউট অফ আর অর্ডার ফুড অনলাইন, মানে যারা খাবার খেতে পছন্দ করে বাহিরে অথবা অনলাইন থেকে ফুড অর্ডার করতে পছন্দ করে এমন মানুষ। ইনকাম টার্গেট মিডল টু আপার ক্লাস ইনকাম গ্রুপ, মানে মিডল টু আপার ক্লাস, মানে মিডল আপার মিডল ক্লাস এবং আপার ক্লাস, এদেরকে আমি টার্গেট করতেছি। এবং তার পাশাপাশি জেন্ডার দিয়েছে দেখেন মেল এবং ফিমেল, এবং এখানে ডিভাইস দিয়ে দেখেন এখানে আরো স্পেসিফিক করছে, বাট এটা আমরা তো এত স্পেসিফিক করবো না, এখানে জাস্ট বোঝানোর জন্য করছে যে ডিভাইস যাদের ফোন শুধুমাত্র অন প্লাস এদেরকে আমি টার্গেট করতে। এটা একটা হাস্যকর টার্গেটিং, কারণ দম বিরিয়ানি কি শুধু ওয়ান প্লাস ইউজাররাই খাবে? স্যামসাং ইউজাররা কি খেতে পারবে না? অবশ্যই পারবে, এখানে জাস্ট বোঝানোর জন্য দিয়েছে আর কি। তো হু দে আর, এইটা হলো ইন্টারেস্ট, যে যারা স্টুডেন্ট, যারা ফ্রেশ গ্রাজুয়েশন করছে এমন, ইয়াং প্রফেশনাল, ইন্টারেস্ট, তারপর ফুড এনথুজিয়াস্ট, তারপরে ডাইনিং হ্যাবিটস, এরকমভাবে কিছু ইন্টারেস্ট দিয়েছে। তার মানে কি আমরা একটা বায়ার পার্সোনা তৈরি করতে পারলাম মোটামুটি। এখন আসেন, এটা হলো প্রিন্টা ফ্যাশন, অথবা এটা একটা ফ্যাশন কোম্পানি। এটার নাম উচ্চারণ করতে পারতেছি না আমি, প্রিনিতা নাকি প্রিনিতা পারিনিতা, হ্যাঁ পারিনিতা। ফ্যাশন। আচ্ছা ঠিক আছে। তো লোকেশন দিয়েছে ঢাকা, চিটাগাং, সিলেট, খুলনা। তারপর এখানেও দিয়েছে সে একই রকম A-B, এই দিয়েছে 22 থেকে 40। টার্গেট দিয়েছে জেন্ডার মোস্টলি ফিমেল, 10 to 20% মেল ফর গিফটিং, কারণ অনেক মেল আছে যারা তার ওয়াইফ, তার মা, তার বোনের জন্য এগুলো গিফট করতে পারে। তো আমাদের ওই সেন্সও রাখতে হবে আর কি। ডিভাইস স্যামসাং, আইফোন, ওয়ান প্লাস স্পেসিফিক করে দিয়েছে। তো গেল। এখন আসেন আমরা আরো ডিজিটাল টার্গেটিং এ যাই, একেবারে প্রোডাক্ট বেস। এখানে তো গেলাম আমরা কোম্পানি বেস, তাই না, যে একটা কোম্পানির জন্য কেমন হতে পারে। এটা একটা দম বিরিয়ানি কোম্পানি, এটা একটা ফ্যাশন কোম্পানি। এখন একটা প্রোডাক্ট বেস। প্রোডাক্টটা কি? এডিডাসের একটা জুতা, যার দাম 10,500 টাকা, ঠিক আছে। তো এডিডাসের জুতা 10,500 টাকা, আপনি কি একটা প্রত্যন্ত গ্রামের একটা ছেলেকে টার্গেট করবেন? জি না ভাইয়া, অবশ্যই না। তো আপনাকে সেটা ডিফাইন করতে হবে যে এই জুতাটা কোন শ্রেণীর মানুষ পড়তে পারে। তো দেখেন আমি এমন একটা মডেল দাঁড় করাইলাম যার নাম তাসকিন আহমেদ, যার বয়স 30, যার জেন্ডার মেল, যার বাসা গুলশান 2-এ, যার ইন্টারেস্ট রাখে স্পোর্টস, ফিটনেস, ফ্যাশন। স্যামসাং স্মার্টফোন আছে তার আইফোন 15 প্রো অথবা স্যামসাং গ্যালাক্সি S24, এবং অকুপেশন অথবা স্ট্যাটাস এটা জাস্ট মজা করে সে লিখছে। বড়লোকের পোলা অথবা বিজনেসম্যান, কর্পোরেট জব হোল্ডার, প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়ে স্টুডেন্ট, অ্যাথলেট, এমএনসি জব হোল্ডার। এমএনসি মানে তো বুঝেন মাল্টিন্যাশনাল কোম্পানি আর কি। তো এই আর কি। তারপরে দেখেন এটার দাম হলো আপনার 11,500 টাকা। এইটা হলো আমি একটা ব্র্যান্ড পার্সোনা দাঁড় করাচ্ছি যার নাম আদিল হোসেন নোবেল, এজ 40, জেন্ডার মেল, লোকেশন বনানী। এরকম ভাবে আমি একটা বায়ার পার্সোনা তৈরি করতে পারি। তারপর দেখেন এটা হলো অ্যাপেক্সের একটা জুতা ধরতে পারেন অথবা বারাত জুতা ধরতে পারেন, ঠিক আছে। তো নেম দিলারা জামান, এজ 60+, জেন্ডার ফিমেল, লোকেশন উত্তরা, ঠিক আছে। ড্রামা শো হ্যান হাবি যেখানে আছে, এবং সে কি ফোন ইউজ করতে পারে। এগুলো হলো বায়ার পার্সোনা তৈরি করা, ঠিক আছে। আর কিছু আছে আমাদের টপিকে সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট। আচ্ছা এই জিনিসগুলোর জানেন আপনারা টার্মগুলো, ম্যাট্রিক মেজারমেন্টের ইয়াগুলো, মানে অর্থগুলো কি, এগুলো কি প্রকাশ করে। এঙ্গেজমেন্ট মানে তো বুঝতে না, যে কোনো একটা পোস্টে যে কোনোভাবে এঙ্গেজ থাকাই হলো এঙ্গেজমেন্ট। যেমন আমি যদি একটু ক্লিক করে বোঝাই, যেমন এইটা একটা পোস্ট, তাই না, যারা আমি একটা পোস্ট দেখাই তাহলে আরো বেশি ইয়ে হবে। দেখেন এটা একটা পোস্ট, এই পোস্টে আমি একটা ক্লিক করি, তার মানে আমি ফটো ভিউ করলাম, ভিউ কন্টিনিউ করলাম, এটা একটা এঙ্গেজমেন্ট। এখানে আমি একটা যদি ইয়া করে লাইক করি, ঠিক আছে, এটা একটা এঙ্গেজমেন্ট। কমেন্ট করলে এঙ্গেজমেন্ট, শেয়ার করলে এঙ্গেজমেন্ট, পোস্টটা সেভ করলে এঙ্গেজমেন্ট, পোস্টটা কপি করে কাউকে দিলেও এঙ্গেজমেন্ট।
দ্যাট মিনস এই পোস্টের সাথে যদি আমি কোনো একটা অ্যাক্টিভিটি করি সেটি হবে আমার এঙ্গেজমেন্ট। দেন রিচ, পোস্ট যদি কারো টাইমলাইনে যায়, যেমন এই যে এই পোস্টটা আমার কাছে আসলো না, যদি আমি নাও দেখি, এই যে আসছে না জাস্ট আমার ফিডে, এটাই একটা রিচ কাউন্ট হবে, ঠিক আছে। তারপর আছে সিটিআর। সিটিআর মানে হলো ক্লিক থ্রো রেট, প্রতি কত ইমপ্রেশনে কতগুলো ক্লিক করলো সেটার যে ভাগফল সেটি হলো সিটিআর, এবং 100 দিয়ে গুণ করতে হবে, তাহলে আমাদের এটা পার্সেন্টেজ আসবে। তো সিটিআর যদি 3%-এর উপরে হয় অথবা 2-3% সেটা একটা ভালো সিটিআর ধরা হয়। মানে ইমপ্রেশন কত হলো, ইমপ্রেশন যদি হয় ধরেন 5000, ক্লিক করলো ধরেন 500, তাহলে সিটিআর কত হবে আমার 5 পেবে, তাই না? 5-10 হবে, তাহলে 10 এটা ভালো সিটিআর। ইমপ্রেশন মানে হলো রিচ একবার কাউন্ট হয়, আর ইমপ্রেশন যতবার আমার ফিডে আসবে ততবারই কাউন্ট হবে। কস্ট পার রেজাল্ট, মাইক্রোফোন গুলো এখনো চালু রাখছে, একটু ব্যাড আওয়াজ আসতেছে। মাইক্রোফোন চালু থাকার কারণে ব্যাড আওয়াজ আসতেছে ভিতরে, ভয়েস আসতেছে আমাদের ও মাইক্রোফোন আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে, আমি একটু অফ করে দিই মাইক্রোফোনটা। আমি একজনকে এই বিষয়টা কাইন্ডলি আবার যদি একটু বলতেন। জি জি, ওই যে আপনার যে হ্যাঁ বলেন ভাইয়া। শুনতে পাচ্ছেন স্যার আমাকে? রিসেন্টলি কথাটা একটু একটু আবার বলবেন আর কি। আচ্ছা, বলতেছিলাম যে বললেন যে সিটিআর আর ইমপ্রেশন দ্বারা যে গুণ করতে হবে, আচ্ছা এই বিষয়টা যদি একটু বলতেন। মানে আপনাদেরকে হাতে কলমে দেখাচ্ছি। হ্যাঁ, জি। চলেন এখানে আমরা করি, প্রশ্ন করি, তাহলে এটা একেবারে ফর্মুলা ওয়াই চলে আসবে, বুঝতে ইজি হবে আপনার। আমার দরকার কোনটা যেন বললেন, সিটিআর। তো আমাকে আগে সিটিআর বুঝতে হলে আমাকে বুঝতে হবে হলো ইমপ্রেশনটা। হ্যাঁ, ইমপ্রেশন আর ক্লিক। ক্লিক মানে তো বুঝি, তাই না? ক্লিক মানে একটা ক্লিক করা মানে ক্লিক হচ্ছে। আচ্ছা, রিচ গেল, রিচ তো আমি আলাদা আপনাদের বুঝাইলাম, এঙ্গেজমেন্টও বুঝাইছি। সিটা দেখেন এই যে এটা মানে হলো ইমপ্রেশন কত। দেখেন ইমপ্রেশন যদি হয় 5000 আর ক্লিক যদি হয় 100, দ্যাট মিনস 5000 ভাগ 100 ইন্টু 100, মানে 100 দিয়ে গুণ করতেছি পার্সেন্টেজ বের করার জন্য, ঠিক আছে? তাহলে 2% হলো আপনার সিটিআর। তো ইমপ্রেশনকে ভাগ দিবেন আপনি ক্লিক দিয়ে, তার সাথে গুণ করবেন 100। এটা আমাদের আলাদা করে বের করতে হয় না, এটা আমরা যখন গুগল অ্যাড বলেন অথবা ফেসবুক অ্যাড করি, এটা আমাদের মেট্রিক থাকেই, সিটিআর একটা মেট্রিক থাকে, ঠিক আছে? আর ইমপ্রেশন হলো বিজ্ঞাপনটি মোট কতবার দেখা হয়েছে। এক ব্যক্তি অনেকবার দেখলে প্রতিবারই গণনা হয়। কেন জরুরি? আপনি জানতে পারবেন আপনার অ্যাড কতবার স্ক্রিনে ভেসে আসছে। এক ব্যক্তি যদি একটা অ্যাড 3 বার দেখে তাহলে ইমপ্রেশন হবে 3, কিন্তু 3 বার দেখার পরও রিচ হবে 1। তার মানে এই যে রিচ কাউন্ট হবে একবার আর ইমপ্রেশন কাউন্ট হবে 3 বার। কস্ট পার রেজাল্ট তো বলেছিলাম, বলি নাই। তো কস্ট পার রেজাল্ট হলো আমি যখন যেই মেট্রিক দিয়ে কস্ট পার রেজাল্টকে কাউন্ট করব, তখন সেই মেট্রিক দিয়ে হবে যে প্রতি একটি ফলাফল, যেমন ক্লিক, লিড, ভিডিও ভিউজ, পারচেজ অথবা সেন্ড মেসেজ অথবা কল অথবা লিড, যে কোনো কিছু আমি সেট করে দিব যে এইটার বিপরীতে আমাকে কস্ট পার রেজাল্ট দেখাও, তখন ফেসবুক অথবা গুগল সেইটার বিপরীতে আমাকে দেখাবে। যেমন আমি যদি ক্লিক দিয়ে দিই, তাহলে 100 টাকা খরচে 5টা ক্লিক পেয়েছি। আমি ধরেন 100 টাকা খরচ করে আমি 5টা ক্লিক পেলাম, তার মানে আমার কস্ট পার রেজাল্ট হবে 20 টাকা, ঠিক আছে? অথবা 100 টাকা খরচ করে আমি 5টা সেন্ড মেসেজ পেলাম, অথবা 100 টাকা খরচ করে আমি 5টা সেল পেলাম, তাহলে আমার কস্ট পার সেল হবে 20 টাকা, ঠিক আছে? কস্ট পার 100 পিস, এটাকে বলে সিপিএম, ঠিক আছে? কস্ট পার 100 পিস, এটাকে বলে সিপিএম। এটা হলো প্রতি 1000 রিচ যদি 30 টাকা হয়, তাহলে 1000 রিচের জন্য আমার 30 টাকা খরচ করা হয়েছে। আচ্ছা, এটা হলো 100 রিচ, আর হলো 1000 ইমপ্রেশনকে বলা হয় সিপিএম। তো এই আর কি, রিচ আর ইমপ্রেশন একই বিষয়। ইমপ্রেশন বারবার কাউন্ট হয় আর রিচ একবার কাউন্ট হয়, এই হলো পার্থক্য।
আর ক্লিক মানে তো ক্লিক করাকে বোঝায়। ভিডিও প্লে, যদি কোনো একটা ভিডিওকে আপনি প্লে করে থাকেন তাহলে সেটা ভিডিও প্লে হিসেবে কাউন্ট হবে। এখন ভিডিওটা প্লে হওয়ার পরে আপনি কতটুকু দেখেছেন, ধরেন একটা ভিডিও হয় আপনার 10 সেকেন্ড, তাহলে যদি আপনি সেটা 7 সেকেন্ড দেখেন তার মানে কি 70% দেখছেন। 8 সেকেন্ড দেখলে 80% দেখছেন। অথবা একটা ভিডিও যদি হয় আপনার ধরেন 1 মিনিট, যদি 3 সেকেন্ড সেই ভিডিও দেখেন তাহলে আপনি কি 3 সেকেন্ড ভিউ করছেন, 10 সেকেন্ড ভিউ করছেন। যত সেকেন্ড দেখবেন তত সেকেন্ডের একটা মেট্রিক আপনাকে শো করবে, আপনাকে সেটা দেখাবে যদি আপনি সেই ভিডিওটা বা সেই অ্যাডটা চালিয়ে থাকেন। আর এটা একটা নির্দিষ্ট একটা মাপ আছে। মাপ বলতে একটা নির্দিষ্ট একটা সেগমেন্ট আছে, সেটা হলো 15 সেকেন্ড। 15 সেকেন্ডের থার্ড প্লে, তো এটা একটা কি বলা যেতে পারে স্ট্যান্ডার্ড ভ্যালু আর কি, যে এটা দিয়ে আমরা সাধারণত রিটার্গেট করে থাকি। এরপর দেখেন পারচেজ, অ্যাড দেখে কতটা বিক্রি হয়েছে এইটা আর কি। শেষ পর্যন্ত ব্যবসায় আসল লক্ষ্য হলো বিক্রি বা রিটার্ন। তো আপনার অ্যাড থেকে 15টা অর্ডার করেছে, দ্যাট মিনস পারচেজ 15। তো দেখেন এক নজরে সারাংশ, এঙ্গেজমেন্ট, লাইক, কমেন্ট, শেয়ার, ক্লিক ইত্যাদি, রিচ কতজন আলাদা ব্যক্তি দেখছে, সিটিআর কতজন দেখে ক্লিক করেছে তার পার্সেন্টেজ, ইমপ্রেশন, মোট কতবার অ্যাড দেখানো হয়েছে, কস্ট পার রেজাল্ট প্রতি ফলাফলের খরচ, কস্ট পার 1000 রিচ প্রতি 1000 রিচের খরচ, সিপিএম মানে প্রতি 1000 ইমপ্রেশনের খরচ, ক্লিক মানে মোট ক্লিক সংখ্যা, ভিডিও প্লে কতবার ভিডিওটা দেখা হয়েছে, আর পারচেজ মানে কতবার ভিডিওটা পারচেজ বা ওই নির্দিষ্ট বিষয়টা পারচেজ হয়েছে যেটা আমি বিক্রি করতে চাচ্ছি। ঠিক আছে, তো আমাদের মোটামুটি অনেকগুলো বিষয় কমপ্লিট হয়েছে। আমরা যদি একটু মার্ক করি কি কি কমপ্লিট হয়েছে। এটা হয়েছে ডিস্ট্রিবিউশন স্ট্র্যাটেজি, কন্টেন্ট ডিস্ট্রিবিউশন, চ্যানেল সেগমেন্টেশন। চ্যানেল সেগমেন্টেশন এটা একেবারে ইজি, যে আপনি আপনার বিজনেসের জন্য কোন কোন চ্যানেলকে সেগমেন্ট করবেন। আপনি কি বিজনেসটা অফলাইনে মার্কেটিং করবেন নাকি অনলাইনে করবেন, অনলাইনে করলে কোন কোন মিডিয়াতে করবেন, সেগুলোকে একটু সেগমেন্টাইজ করা, সেগমেন্টে ভাগ করা, যে আমি শুধু ফেসবুকে করব, অথবা আমি ফেসবুক এবং ইনস্টাগ্রামে করব, আমি ইনস্টাগ্রাম এবং টুইটারে করব। এরকম ভাবে আপনি ভাগ করবেন যে আপনি কোন কোন চ্যানেল সেগমেন্টেশনে করবেন। কন্টেন্ট ডিস্ট্রিবিউশন, এটা হলো আপনি কোন কোন ফরমেশনে কন্টেন্ট বানাবেন। আপনি কি শুধুমাত্র লিফলেট বানাবেন, আপনি কি শুধুমাত্র ভয়েস ওভারে দিয়ে আপনি কোনো মাইকিং করবেন, নাকি আপনি জাস্ট আপনার বিজনেস কার্ড বানাবেন, নাকি আপনি পোস্টারিং করবেন, নাকি ব্যানার করবেন, এক্স ব্যানার বানাবেন, নাকি আপনি টিভিতে অ্যাড দিবেন, নাকি আপনি ভিডিও ফরম্যাটে কোনো কন্টেন্ট বানাবেন, নাকি ইমেজ কন্টেন্ট বানাবেন, নাকি আপনি মোশন ডিজাইন করবেন। এই যে কন্টেন্টের ডিস্ট্রিবিউশনগুলো, এগুলোকে আপনাকে চিন্তা করতে হবে। যেই বিজনেসের জন্য যেই কন্টেন্ট ডিস্ট্রিবিউশন আপনার ভালো হবে সেটা আপনি করবেন। কাস্টমার ফিডব্যাক অ্যানালাইসিস, এইটা খুবই ইম্পর্টেন্ট অনলাইন বিজনেসের ক্ষেত্রে। অফলাইন বিজনেসের ক্ষেত্রেও ইম্পর্টেন্ট কাস্টমার ফিডব্যাক, বাট অনলাইন বিজনেসের জন্য খুবই ইম্পর্টেন্ট। সেটা হলো তাকফি নামে একটা পেজ আছে, ওরা কাস্টমার ফিডব্যাককে একটা অন্য পর্যায়ে নিয়ে গেছে, এবং এই কাস্টমার ফিডব্যাক দিয়েই ওরা আবার কি করে জানেন, রিটার্গেটিং ভিডিও করে। আমি যদি একটু তাকফির পেজটা দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন। তাকফি জাস্ট 1-2টা প্রোডাক্ট বিক্রি করে, বাট খুবই ভালো একটা বিজনেস চলতেছে। এটা ব্যথার মলম বিক্রি করে ওরা, হ্যাঁ, তেল বিক্রি করে, তেল, ব্যথার তেল, ব্যথানাশক তেল। তো সেটা হলো আপনার, আমি যদি একটু দেখাই, তাকফি এরকমই তো বানান হওয়ার কথা, তাক এরকম বানান মেবি, তাকফি অয়েল। হ্যাঁ, দেখি খুঁজে পাই কিনা। পেজ, ওরা প্রতিদিন হিউজ পরিমাণ ডলার স্পেন্ড করে, হিউজ। যাতে আপনি ওদের এখানে দেখেন, ওদের পেজটা কিন্তু অনেক বড় কোনো পেজ না, 98K ফলোয়ার। এবং আপনি যদি অ্যাবাউটে যাই, ওদের এখন বর্তমানে আমি লাস্ট যখন দেখছিলাম 30-40টার মতো অ্যাড চলতেছে। এখন দেখবো যে ওদের অ্যাড চলতেছে কত। আর সব অ্যাড দেখবেন কাস্টমার ফিডব্যাক দিয়ে অ্যাড দেওয়া। দেখেন, ও মাই গড, প্রায় 80টার মতো অ্যাড চলতেছে, 80টা, সবগুলো কাস্টমার ফিডব্যাক। দেখেন এই যে এই একটা কাস্টমার, তো এটাকে আমরা চিকিৎসা মনে করি, যেন আমরা সবাই অবশ্যই মুশকিল লাভাকে দ্বারা উপকৃত হতে ফিডব্যাক দিয়ে একটা রিভিউ দেয়, সুনামধন্য শেখুল হাদিস। ঠিক আছে, এই যে একটা কাস্টমার ফিডব্যাক, এটাও কাস্টমার ফিডব্যাক।
ম্যাক্সিমাম কাস্টমার ফিডব্যাক। এটাকে বিজনেস বলে স্যার। হ্যাঁ, তো এটা আপনাকে আয়ত্ত করতে হবে। এখন সকল প্রোডাক্ট দিয়ে তো কাস্টমার ফিডব্যাক বানানো যায় না, যেটা দিয়ে আপনি করতে দেখেন 69টা অ্যাড চলতেছে, তাই আপনি বোঝেন এক একটা অ্যাডে $5 করেও খরচ হয়, তাহলে ওদের $5 থেকে বেশি হবে অবশ্যই পার অ্যাডে। তারপর আমি মিনিমাম ধরলাম যে 80 × 5 $400, আরো বেশি যাচ্ছে ওদের। মিনিমাম প্রত্যেক দিন 800 থেকে $1000 অ্যাড চলতেছে, 800 থেকে $1000 ওদের অ্যাড চলতেছে মিনিমাম, ঠিক আছে? তার মানে প্রায় 1 থেকে 1,20,000 টাকার প্রতি মাস প্রতিদিন অ্যাড চালাচ্ছে ওরা, ফেসবুকে টাকা দিচ্ছে। তার মানে ওদের ওই রকম সেলও হচ্ছে, তাই না? সেল না হলে তো ওরা অ্যাড দিবে। দেখেন প্রত্যেকটা বারণ অর্ডার নাও, অর্ডার নাওতে ক্লিক করলে তাদের ওয়েবসাইটে নিয়ে যাবে। এই জাস্ট এই একটা তেলই বিক্রি করে ওরা, ওদের সকল অ্যাড এই তেল নিয়ে। তাও দেখেন ওরকম ভালো কোনো ওয়েবসাইট না, জাস্ট একটা ল্যান্ডিং পেজ, জাস্ট একটা ল্যান্ডিং পেজ। দেখেন একটা ল্যান্ডিং পেজে একটাই প্রোডাক্ট বিক্রি করতেছে, 1-2টা প্রোডাক্ট হবে হয়তোবা। দেখেন ওরা একটা নতুন ইয়া ছাড়ছে, এটা এটাকে কি বলা যেতে পারে, গিভওয়ে আর কি, উমরা প্যাকেজ, 200 জন এটা উপহার পাবে। এই যে ফ্রিজ ট্রিজ মিলে আরো অনেক কিছু। এই দেখেন ক্লেম অফার বলতেছে যে এইগুলো আপনি দিতে পারবেন। দেখেন একই জিনিস, এটা হলো একটা, এখানে 2টা, এখানে 3টা, আর কোনো প্রোডাক্ট নাই, একটা প্রোডাক্ট দিয়ে বিজনেস করতেছে। একটা প্রোডাক্টের জন্য 69টা অ্যাড, 79টা অ্যাড চলতেছে, ঠিক আছে? এটা হিউজ একটা ব্যাপার। এই হলো ব্যাপার সবকিছু মিলিয়ে। এখন আসেন আমরা দেখি আর কি আছে। তো কাস্টমার ফিডব্যাকের যে একটা গুরুত্ব বুঝতে পারছেন, হিউজ গুরুত্ব। কাস্টমার রিলেশনশিপ অপটিমাইজেশন, এটাকে আমাদের অপটিমাইজ করতে হবে, যেটা এইভাবেই ওরা অপটিমাইজ করতেছে। প্রোডাক্ট ডেভেলপমেন্ট, প্রোডাক্টের কোয়ালিটি দিনকে দিন আপনাকে বাড়াতে হবে, আদারওয়াইজ আপনি মার্কেটে টিকে থাকতে পারবেন না। প্রোডাক্টের কোয়ালিটি যদি আপনার কম্পিটিটর থেকে একটু কমে যায়, তখনই আপনি দেখবেন ফল ডাউন করবেন, আপনি আর ভালো কিছু করতে পারতেছেন না। ব্র্যান্ডিং অ্যান্ড পজিশনিং, এটা তো আপনাকে করতেই হবে। আপনাকে মার্কেটিং, আপনার এই দেখেন ওরা ওদের ব্র্যান্ডিং গুলো কত সুন্দর করে করতেছে। আমি জাস্ট একটু দেখাই ওদের এখানে, এটার ব্র্যান্ডিং একেবারেই ভালো হয় নাই। আমি যদি ওদের একটু জাস্ট ফেসবুক থেকে আসি, এটা ওদের পেজ দেখেন, ওরা 2023 সাল থেকে বিজনেস করতেছে, কত বেশি আগে থেকেও কিন্তু না। এই তাকফির উদাহরণ কেন দিলাম, কারণ তাকফি আমার কাছে আসছিল ওদের সার্ভিস দিতে বা টিকটকে অ্যাড চালানোর জন্য, বা তখন টিকটকে আমাদের বাংলাদেশে অ্যাড ছিল না, মানে অ্যাড যে হবে সেটা চালু ছিল না, এখনো চালু নাই। এখনো যারা টিকটকে বাংলাদেশে অ্যাড দেয় তারা দেশের বাইরে থেকে অ্যাড অ্যাকাউন্ট নিয়ে তারপরে আপনার VPN ইউজ করে করতে হয়, অনেক ঝামেলা আছে। টিকটকে এখনো অ্যাড দেওয়া যায় না। বাট আমি তখন ওদের কাছ থেকে জেনেছিলাম যে ভাই আপনারা তো আপনাদের, ওদের আবার ইনহাউস টিম আছে, ফেসবুকে অ্যাড চালানোর জন্য ইনহাউস টিম আছে। তো তারা বলে যে ভাই আমাদের প্রতিনিয়ত এই পরিমাণ বাজেট যায়, সেটা আরো প্রায় 8-9 মাস আগে বলেছিল 800 থেকে 1000, এখন তো অবশ্যই আরো বাড়বে। তো এই ছিল টোটাল বিষয় আর কি। হ্যাঁ, তো আজকের ক্লাস আমাদের এইটুকুই ছিল। আগামী ক্লাসে আপনাদের জন্য একটা অ্যানাউন্সমেন্ট থাকবে, অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট, তো অবশ্যই সবাই থাকবেন ইনশাল্লাহ। সেই ক্লাসে আমরা অ্যানাউন্সমেন্টও শুনবো, এবং তার পাশাপাশি আমাদের কালকের যে ক্লাসটা থাকবে, মানে কালকে বলতে নেক্সট ক্লাস যেটা থাকবে সেটা তো আমরা করবো। তো আজকে যদি কারো কোনো কোশ্চেন থাকে ক্লাস নিয়ে, আজকের ক্লাসটাও আমাদের থিওরি, প্র্যাকটিক্যাল এবং কয়েকটা ইম্পর্টেন্ট বিষয় মিলিয়ে ছিল। তো আশা করি ক্লাসটা ভালো লেগেছে আপনাদের। অ্যাটেন্ডেন্স শিটটা আমি এখনই দিব, যাদের কোশ্চেন আছে হ্যান্ড রাইজ করেন, আমি এর মধ্যে অ্যাটেন্ডেন্স শিটটা দিয়ে দিচ্ছি। স্যার আমার কিছু বলার ছিল। জি বলেন। স্যার আমি গত 2 সপ্তাহ যাবত ক্লাস করতে পারিনি, কিন্তু এখানে কি কোনো রেকর্ডেড ক্লাস আছে? জি, আমাদের প্রত্যেকটা ক্লাসই রেকর্ড হয়। স্যার আমি তো অফিসে ফোনও দিয়েছিলাম আবির ভাইয়ের কাছে, কিন্তু রেকর্ডেড ক্লাস তো পাঠায়নি। রেকর্ডেড ক্লাস তো আপনাকে কেউ করবে না, পাঠাবে না। আপনি আমাদের ফেসবুক গ্রুপে আছেন? হ্যাঁ আছি। ফেসবুক গ্রুপে আপনি আমাদের সকল রেকর্ডেড ক্লাসের একটা লিঙ্ক পেয়ে যাবেন। গুগল ড্রাইভ ক্লাস লিঙ্ক নামে একটা লিঙ্ক আছে, ওই লিঙ্কে ক্লিক করলে পেয়ে যাবেন। ওকে, থ্যাংক ইউ। দেখিয়ে দিচ্ছি আমি, ওয়েট।
সমস্যা নেই। ভাই অ্যাটেন্ডেন্স সিটটা দিলে একটু ভালো হতো। অ্যাটেন্ডেন্স শিটটাই আপনাদের করতেছি, আমি তৈরি করতেছি, এই তো আর 5 সেকেন্ড লাগবে। অ্যাটেন্ডেন্স শিটটা দিয়ে দিচ্ছি, আপনারা সবাই অ্যাটেন্ডেন্স শিটটা পূরণ করে ফেলেন। আপু আছেন? আপুকে উদ্দেশ্য করে বলতেছি, আমাদের আপনি ইয়াতে যাবেন, গ্রুপে যাবেন। আমাদের গ্রুপটা হলো এটা DM 2404, সরি 2504। 2504-এর আপনি ফিচার নামে একটা অপশন পাবেন, এখানে যাবেন। এখানে গিয়ে আপনি একটু স্ক্রল করলেই আপনি এখানে পেয়ে যাবেন এই যে গুগল ড্রাইভ ক্লাস লিংক দেখতে পাচ্ছেন, এই যে গুগল ড্রাইভ ক্লাস লিংক, এখানে ক্লিক করলেই আপনি প্রত্যেকটা ক্লাস পেয়ে যাবেন। ওকে, ঠিক আছে। আর কারো কোনো কোশ্চেন আজকের ক্লাস নিয়ে? আব্দুল মতিন, আপনি বলেন। আব্দুল মতিন, আপনি আগে বলেন। তাসনিম আলম, আপনি বলেন। জি ভাইয়া, আমি আসলে একটা জিনিস জানতে চাচ্ছিলাম যে আমরা তো দেখি যে বড় বড় যে পেজ গুলো থাকে ওরা প্রতিনিয়ত হচ্ছে অ্যাড রান করতে থাকে। আমি আসলে অ্যাড রানের বিষয়টা খুব একটা বুঝতে পারি না, তো আমি তো আপনাকে বলছি আমার একটা পেজ আছে। আমি দেখা যায় অ্যাডভান্স কি বললেন? মানে প্রতিনিয়ত বড় বড় পেজ গুলোকে অ্যাড রান করতে দেখা যায় যে জি ফর্মস অ্যাড থাকে, ওদের উপরে লেখা থাকে। অ্যাড্রানের বিষয়টা আমি খুব একটা বুঝি না। আমার পেজের জন্য যখন আমি কোনো পোস্ট দেই, দেখা যায় যে আমি প্রতিনিয়ত পোস্ট দেই, কিন্তু আমার পোস্টটা মানুষের কাছে যায়ও না, আর সেল তো হয়ই না। মানে যেহেতু মানুষের কাছে যায় না, কোনো লাইক কমেন্ট কিছুই আসে না, তো এই জন্য তো আমার বর্তমানে যেটা হয় আপু, অর্গানিক ভাবে ওরকম ভাবে কারো কাছে রিচ হয় না, আপনাকে ক্যাম্পেইন করতেই হবে, মানে অ্যাড রান করতে হবে। অ্যাড রানের ব্যাপারগুলো আমরা দেখবো, এটা আমরা হয়তো আর এক ক্লাস পরে, এক ক্লাস সরি আমরা নেক্সট ক্লাস থেকে অ্যাড রানের ব্যাপারগুলো দেখবো। ওকে, আব্দুল মতিন ভাই আপনি আছেন? এসকে অর্ণব, আপনি শুনতে পাচ্ছেন? জি ভাই, আমি ওই যে ফেসবুক যে আমার যে সেল হয়েছে এটা ফেসবুক বুঝবে কিভাবে? জি, আমার যে সেল হয়েছে প্রোডাক্ট এটা ফেসবুক বুঝবে কেমনে ভাই? এটা বুঝতে হলো জি আমি মনে করেন আমি জি বলেন। আচ্ছা, আপনি যে আজকে ক্লাসে যুক্ত হয়েছেন এটা আমি কিভাবে বুঝবো? ভাই ওই যে এটা সাবমিট করছি, শীট আছে, অ্যাটেন্ডেন্স শীট আপনি যদি পূরণ করেন, রাইট? তো ঠিক একই রকমই এরকম একটা মেকানিজম থাকে, যদি আপনি সেটা পূরণ করেন তাহলে ফেসবুক বুঝবে যে আপনার সেল হয়েছে। ওরকম ভাবে ব্যাকএন্ডে এটা কাজ করতে হয়। যখন আপনার ওয়েবসাইট থাকবে, ওয়েবসাইটে যখন অর্ডার নাও বাটনটা আমরা সেট করে দিব পারচেজ ইভেন্ট হিসেবে, তো এটা একটু অ্যাডভান্স লেভেলের ক্লাস। তো এখন জাস্ট আপনাকে এভাবেই বোঝাই, এমন একটা সিস্টেম আমরা তৈরি করে রাখি, যখন ওই সিস্টেমে ক্লিক হলে ফেসবুক বুঝে যায় যে একটা সেল হয়েছে। ঠিক আছে, এই আর কি। জি ভাই বুঝতে পারছি। আচ্ছা, মঈন আজম আপনি বলেন। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। হ্যালো, জি ভাইয়া, বলছিলাম যে আপনি বলেছিলেন যে প্রোডাক্টের কোয়ালিটি দিন দিন বাড়াইতে হবে। তো যারা আর কি রিসেল করে, যেরকম মানে তাদের হাতে প্রোডাক্টের কোয়ালিটি বাড়ানো বা কমানো এটার অপশন থাকে না, তো সেই ক্ষেত্রে কি করা যেতে পারে? তাহলে আপনি যার কাছ থেকে রিসেল করতেছেন তাকেই বাদ দিয়ে দেন, যার কাছে প্রোডাক্ট ভালো আছে তার কাছ থেকে রিসেল করেন, অথবা আপনি তাকে বলেন, পুশ করেন যে মানে আমি এমন একটা প্রোডাক্ট নিয়ে কাজ করছি যেটার হলো মানে মার্কেটে মানে সেম টু সেম প্রোডাক্টটা মানে খুব কম পাওয়া যায়, কিন্তু মানে আমি পারতেছি না তাকে দিয়ে হলো প্রোডাক্টটা ইমপ্রুভ করাইতে। বুঝতে পারছি। এখন দেখেন,
যদি পারেন তাহলে তো ভালো, আর না পারলে তো কিছু নেই, করার নেই, তাই না? জি জি। আর আরেকটা কথা হচ্ছিল ভাইয়া, আমি গত মানে একটা ক্লাস আগে মানে 5 নাম্বার ক্লাসে আমি আসলে অ্যাটেন্ডেন্স দিতে ভুলে গেছিলাম। আপনাকে আমি বলেছিলাম ওই দিন যে ইন্টারনির বিষয়ে আমি জিজ্ঞেস করেছিলাম আপনাকে, কিন্তু আসলে অ্যাটেন্ডেন্সটা দিতে ভুলে গেছিলাম। তো এটার বিষয়ে কি কিছু করা যাবে নাকি? আপাতত করা যাচ্ছে না ভাই, আপনি নেক্সট ক্লাসগুলো আর করে না, ভুলটা করে না, তাহলেই হবে। আচ্ছা ঠিক আছে, ওকে। শামসুল আরেফিন, আপনি বলেন। আসসালামু আলাইকুম। জি মেন্টর, আমি জানতে চাচ্ছিলাম যে আপনার একটা অ্যাড পেজে যখন অ্যাড রান করে, ধরেন এটা আমাদের না, মানে অন্য কারো পেজে, একটা কোম্পানির পেজে, তো আপনি তো একটু আগে দেখালেন যে পেজের আমরা যেভাবে এই জিনিসটা দেখতে পারি। তো আমি জানি যে এই পেজটাতে অলরেডি মোর দেন 5 to 10 অ্যাড চলতেছে, বাট সব সময় কিন্তু এটা যদি পেজ থেকে না চালু হয়, যদি অন্য কোনো অ্যাডস ম্যানেজার থেকে রান হয়, সেটা কিন্তু পেজে শো করে না মনে হচ্ছে। কিংবা এটা কি দেখার কোনো উপায় আছে কিনা? পেজে শো করবে না, বাট আপনার অ্যাড গুলো কিন্তু অ্যাড লাইব্রেরিতে শো করবে যে এটা কোন পেজ থেকে অ্যাড যাচ্ছে, ঠিক আছে? কারণ অ্যাড আমরা দুই ভাবে করতে পারি। এক হলো অ্যাড ম্যানেজার থেকে ডিরেক্ট অ্যাড ক্রিয়েট করে, তখন আর সেই পোস্টটা অথবা সেই একটা পেজে থাকে না, পেজের নিউ মানে ফিরে থাকে না, ঠিক আছে, টাইম লাইনে। বাট অ্যাড লাইব্রেরিতে অবশ্যই থাকবে যদি সেটা অ্যাড হয়, ঠিক আছে, মানে অ্যাড হয়ে থাকে আর কি। এটা আমি মানে এটা কি অ্যাডস ম্যানেজার থেকে এটা আমি দেখতে পারবো, বাট পেজ থেকে দেখতে পারবো না, এই তো? যদি সেটা পোস্ট থেকে, এক্সিস্টিং পোস্ট থেকে আপনার অ্যাড রান হয়, তাহলে আপনি পেজও দেখতে পারবেন, অ্যাড লাইব্রেরিতে দেখতে পারবেন। আর যদি সেটা অ্যাড ম্যানেজার থেকে অ্যাড ক্রিয়েট করা হয়, তাহলে শুধু অ্যাড লাইব্রেরিতে দেখতে পারবেন, পেজে দেখতে পারবেন। ওইটা কিভাবে দেখা যায় একটু যদি দেখাতেন। অ্যাড লাইব্রেরি থেকে? জি জি। এবার একটু আগেই দেখালাম, আবার দেখাচ্ছি, সমস্যা নেই। আপনি আগে কোন একটা পেজে যাবেন, আপনি এই পেজে যাবেন, পেজ থেকে যাবেন হলো অ্যাবাউটে, অ্যাবাউট থেকে যাবেন পেজ ট্রান্সপারেন্সি, দেন দেখেন দিস পেজ ইজ কারেন্টলি রানিং অ্যাড, সি অলে যাবেন, সি অল থেকে যাবেন হলো এই যে গো টু অ্যাড লাইব্রেরি, এখানে ক্লিক করলে চলে যাবে। ভাইয়া জি ক্লিয়ার। ওই সম্ভবত তাহলে মোবাইল থেকে দেখা যায় না, বাট এটা পিসি থেকে দেখা যায়। ফোন থেকে দেখা যায়, সিমিলার ওয়ে। মনিরুজ্জামান, হ্যাঁ বলেন। আমি যেটা বলতে চাচ্ছিলাম যে গত ক্লাসগুলো আমি করতে পারি নাই, তবে ভিডিওগুলো দেখতেছি রেগুলার। তো এক্ষেত্রে যে রেগুলার যে অ্যাটেন্ডেন্স দেওয়া হয়, তো এই অ্যাটেন্ডেন্স কোনো ইস্যু হবে কিনা? ইস্যু হবে না, আপনি ভালো আর করে কি শুনতে পাচ্ছেন? ক্লাসগুলো শিখতে থাকেন, অ্যাটেন্ডেন্সের ব্যাপারটা শেষে দেখা যাবে সেটা, ঠিক আছে? আরেকটা বিষয় যে আমি যখন জয়েন হওয়ার পূর্বে আমি কথা বলছিলাম এক আপুর সাথে, তো এখানে ইন্টার্নশিপ বা জবের কোনো অপরচুনিটি আছে কিনা? তো জি আছে ভাইয়া। আমি এখন মানে জানতে চাচ্ছি যে আমি যদি জবে যদি জয়েন করতে চাই, তাহলে সেক্ষেত্রে মানে কিভাবে কি করতে হবে? কোর্স শেষে আমাদের জবের অপরচুনিটি দেওয়া হবে কিনা, বা ইন্টার্নশিপের অপরচুনিটি দেওয়া হবে কিনা? ওকে ওকে ওকে, আমি পুরো ব্যাপারটা বুঝতে পারছি ভাইয়া। আপনি আগে কোর্সটা শেষ করেন, কোর্স শেষের দিকে আমরা এই আলোচনা আমরাই করবো, হ্যাঁ, আমাদের পক্ষ থেকে করা হবে। আচ্ছা, আপনি যদি আপনার যে আমি মানে মূলত জয়েন হওয়ার মূল লক্ষ্যই হচ্ছে আমার। জি বলেন।
যে মূলত জয়েন হওয়ার যে মূল বিষয়টা হচ্ছে যে এখানে আমি যাতে এখান থেকে বেনিফিটেড হতে পারি, একজন জব হতে পারে, ফ্রিল্যান্সিং অথবা ইন্টার্নশিপ। আচ্ছা, বুঝতে পারছি। ওইটা হলো আমরা যখন ক্লাসের শেষের দিকে যাব 16-17টা ক্লাস দিয়ে, তখন আমরাই আলোচনা করবো। হ্যাঁ, যদি আপনার মধ্যে সেই পটেনশিয়ালটা থাকে তাহলে অবশ্যই আপনি আমাদের সাথে কাজ করতে পারবেন। আমাদের অনেক স্টুডেন্টই আমাদের ইউআই ল্যাব সহ আরো বিভিন্ন প্রতিষ্ঠানে আমাদের এখানে জব করতেছে। ধন্যবাদ স্যার। ওকে, ঠিক আছে। হাফেজ মাসুদ, আপনি বলেন। জি স্যার, আসসালামু আলাইকুম। স্যার, আমি একটা প্রাসঙ্গিক একটা প্রশ্ন করতেছি স্যার। এটা হচ্ছে আমার জিমেইল দিয়ে আমি সবগুলি করেছি, ফেসবুক থেকে নিয়ে ইনস্টাগ্রাম, যা আমার একটা জিমেইলে। সো এই জিমেইলে তো আমাদের ফ্রি থাকে 15 জিবি পর্যন্ত ড্রাইভে। এখন আমার ড্রাইভ থেকে আমি কোনো কিছু ইমেল করতে পারতেছি না, সবগুলো ব্লক হয়ে থাকে, অল টাইমে স্টোরেজ ফুল থাকে। এটার জন্য অন্যান্য অ্যাড এসে পুরাটা ড্রাইভ ভরপুর হয়ে যায়, অটোমেটিকই চলে আসে। এখন কোন জায়গা থেকে এই অ্যাড গুলো অফ করে দিব, এটা একটু যদি দেখাতেন স্যার, খুব ভালো হতো। ড্রাইভে কি চলে আসে? সোশ্যাল, যেমন সোশ্যাল অ্যাড গুলো আছে, এখানে 6000-এর বেশি অ্যাড আসা জমা হয়েছে। এরপর আরো জি ড্রাইভের মধ্যে চলে আসছে ইনবক্সে। তারপর দেখলাম ড্রাইভের আবার ইনবক্স হয় স্যার। জিমেইলটা আমি যে আপনি কেটে ফেলেন, ডিলিট করে দেন, রিমুভ করে দেন। 6000 এর বেশিও একসঙ্গে তো অল ডিলিট একসঙ্গে তো হয় না স্যার, তারপরে 50টার মতো হয় একসঙ্গে। স্ক্রিনশট দিয়ে তো আমাকে। 50টা করেই করতে হবে। স্ক্রিনশট দিয়ে আমাকে। হ্যাঁ, ঠিক আছে। জি স্যার, আমি দিচ্ছি। ঠিক আছে, তাহলে আজকের মতো আমাদের ক্লাস এখানে শেষ। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ আজকের জন্য। ওকে, থ্যাংক ইউ স্যার।